আসসালামু আলাইকুম, আমি নাজমুল কবির ফ্রম খুলনা মেডিকেল কলেজ, সিনিয়র টিচার মেডিন। আজকে আমরা গুণগত রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 2 অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করব। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্নটা হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? তো আমরা জানি রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এখানে কিন্তু টোটাল 4টা জিনিস সে ব্যবহার করছিল। আমি যদি একটু দেখাই তোমাদেরকে তাহলে আশা করি সুবিধা হবে। খেয়াল করো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের, মনে করো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার একটা সোনার পাত। কিসের সোনার পাত? পাতলা সোনার পাত। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে পাতলা সোনার পাত, যার পুরুত্ব কত? পুরুত্ব হচ্ছে 0.00004 সেন্টিমিটার পুরুত্বের একটা পাতলা সোনার পাত। ঠিক আছে, সোনার পাত মানে এইউ এর পাত। ওকে, এবং এর উপর একটা পর্দা দেওয়া ছিল। পর্দা, সেটা কিসের পর্দা? জিঙ্ক সালফাইডের পর্দা, জেডএনএস। জেডএনএস এর একটা পর্দা। ওকে, এখন মাঝখানে আমাদের একটা পরমাণু ছিল, মানে পরমাণু নিউক্লিয়াস ছিল, এবং তাকে ঘিরে ইলেকট্রনগুলো ঘুরতেছিল। সেটা আমাদের জানার দরকার নেই। আচ্ছা, এবার কি হলো? আলফা কণা বিচ্ছুরণ করলো। আলফা কণা মানে কি? হিলিয়াম 2+। হিলিয়াম 2+কে আমরা বলি আলফা কণা। সেটা বিচ্ছুরণ করলে 3টা ঘটনা ঘটলো। একটা হচ্ছে দেখা গেল কিছু কণা সরাসরি যে আঘাত করতেছে। এখানে কিভাবে বুঝতে পারতেছে? কারণ যখনই আঘাত করলো তখন এখানে একটা উজ্জ্বল একটা অংশ সৃষ্টি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ওইটা দেখে বুঝতে পারলাম যে এটা একটা উজ্জ্বল আলো সৃষ্টি হয়েছে, এবং সরাসরি যেই বরাবর আমি দিয়েছিলাম সেই বরাবরে এখানে আলোটা প্রতিফলিত হচ্ছে। তো এটা একটা বিষয়, এবং 99% আলোই মানে হিলিয়াম কণা এইভাবে সরাসরি চলে যাচ্ছে। ওকে, এরপরে আরেকটা ঘটনা দেখা গেল। সেটা কি? সেটা হলো কিছু তোমার দেখা গেল যে হিলিয়াম কণা সেগুলা এখানে গিয়ে বেঁকে যাচ্ছে, এইভাবে বেঁকে যাচ্ছে, এবং এইখানে এসে সে উজ্জ্বল আলো তৈরি করতেছে। এটা একটা বিষয়। আর কিছু কণা দেখা গেল যে সরাসরি এখানে আঘাত খেয়ে সরাসরি ব্যাকফল হচ্ছে, মানে বিপরীত দিকে চলে আসতেছে। এটার সংখ্যা কত? 20,000-এর মধ্যে একটি। 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটি দেখা গেল এইভাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে নিশ্চয় ভেতরে কিছু একটা আছে। এটা 2টা কারণ হতে পারে। একটা হলো যে নিশ্চয় এইখানে হিলিয়ামের চেয়ে ভারী কিছু একটা আছে, অথবা পরমাণুর হিলিয়ামের চেয়ে ভারী না হোক, এই পরমাণুর বাইরে যে নিউক্লিয়াসও ঘোরাঘুরি করতেছে, বা পরমাণু অন্যান্য যে ফাঁকা জায়গা আছে সেইগুলোর ভেতর দিয়ে তো কিছু হিলিয়াম কণা সরাসরি চলে যাইতে পারতেছে। তার মানে ওইখানে যে ভর, তার চেয়ে নিশ্চয়ই একটা বেশি ভর এর কিছু একটা এখানে আছে। এটার নামই সেই নিউক্লিয়াস দিয়েছে। আর আরেকটা কারণ কি হতে পারে? হিলিয়াম যেহেতু হিলিয়াম 2+, মানে পজিটিভ চার্জ, তাই এখানে নিশ্চয়ই পজিটিভ চার্জের কিছু একটা আছে। তাহলে ধনাত্মক ধনাত্মক মানে প্লাসে প্লাসে বিকর্ষণ হয়, আমরা জানি। তো এই জন্যে সেটা আবার ব্যাকফলো হয়ে পেছনে চলে আসতেছে। তো এই 2টা কারণে সে উপলব্ধি হলো, বা সে ফলাফলে আসলো যে আমাদের কেন্দ্রে, একটা পরমাণুর কেন্দ্রে একটা জিনিস থাকে, সেটাকে সে নাম দিল নিউক্লিয়াস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু টোটাল আমাদের 4টা জিনিস ব্যবহার করা হয়েছে। একটা হলো হিলিয়াম 2+ কণা, হিলিয়াম 2+ কণা মানে আলফা কণা। আচ্ছা, নাম্বার 2 কি? নাম্বার 2 হলো পাতলা সোনার পাত। পাতলা সোনার পাত, যার পুরুত্ব কত? আমরা সবাই জানি 0.00004 সেন্টিমিটার। অবশ্যই খেয়াল রাখবা 4টা 0 4, এভাবে মনে রাখবা, যেহেতু লাস্টে 4 আছে। কয়টা শূন্য হবে? 4টা শূন্য। 4টা শূন্য 4 সেন্টিমিটার। নাম্বার 3 হলো জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। জিঙ্ক সালফাইডের সংকেত হচ্ছে জেডএনএস, এর আবরণযুক্ত পর্দা বা জেডএনএস এর আবরণ। মানে আমাদের পাতটা হচ্ছে সোনার পাত, পাতলা সোনার পাত, কিন্তু এর উপর একটা আবরণ দেওয়া হয়েছে। সেটা কিসের আবরণ? জিঙ্ক সালফাইডের আবরণ। কেন দেওয়া হয়েছে? কারণ ওই তোমরা জানো জেডএনএস হচ্ছে একটা অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টিকারী মৌল। ওইটা দেওয়ার কারণে কিন্তু এই যে উজ্জ্বল যে আলোগুলো, এটা আমরা দেখতে পারতেছি। তা না হলে কিন্তু আমরা খালি চোখে দেখে বুঝতে পারতাম না যে
এখানে কি আসলে উজ্জ্বল আলো তৈরি হচ্ছে নাকি হিলিয়াম কি পাস করতেছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। সো এই জন্য অনুপ্রভা বা প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ কারা, মনে রাখবা দুইটা শর্ত। একটা হচ্ছে যে গ্রুপ 2 হতে হবে, গ্রুপ 2 অথবা অথবা যাদের জারণ মান +2, জারণ মান +2, জারণ মান +2। তাহলে হয় গ্রুপ 2 এর মৌল হতে হবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, এগুলো হতে হবে। অথবা যাদের জারণ মান +2 মানে কি জিঙ্ক হতে পারে জিঙ্ক 2+ আমরা জানি, কপার হতে পারে CO2+ আমরা জানি। এইভাবে যাদের জারণ মান +2 এদের সাথে কি করতে হবে +S মানে সালফাইড, সালফাইড যুক্ত হতে হবে। তাহলে MgS এটা কিন্তু একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তারপরে কি CaS ক্যালসিয়াম সালফাইড অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অথবা ZnS কারণ ZN জারণ মান +2 তাই সালফার যুক্ত করলে ZnS হয়ে গেল, এটাও একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। ঠিক আছে, এগুলো সবই তাহলে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা অথবা প্রতিপ্রভা একই কথা, সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তাহলে আশা করি বুঝতে পেরেছ। ZnS এর আবরণ ব্যবহার করতে হবে। এবং 4 নাম্বার কবির স্যারের বইতে আছে লেড ব্লক, লেড মানে PB ব্লক। তাহলে এই যে 4টা জিনিস বললাম, হিলিয়াম 2+, পাতলা সোনার পাত যার পুরুত্ব থাকবে 0.404 সেন্টিমিটার, জিঙ্ক সালফাইডের আবরণ এবং লেড ব্লক, এই 4টা হচ্ছে আমাদের মানে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে এখন আমরা ফিরে যাই, খেয়াল করো। তাহলে এখানে বলেছে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়েছে, কোন পদার্থের প্রলেপ। তাহলে কি হবে ZnS, ZnS। সোনা কিন্তু না, সোনার মানে পাতলা সোনার পাত ব্যবহার করা হয়েছিল, বাট আবরণটা বা প্রলেপটা বলেছে, প্রলেপ বা পর্দা, সেটা কি অবশ্যই ZnS। নাম্বার 2 তে আসো, 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে। এখন তোমরা জানো n এর মান কোনটা, n এর মান হচ্ছে যেই শক্তি স্তরে থাকবে সেটা, কারণ আমরা জানি আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী, চৌম্বকীয় এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয় এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা পার্থক্য আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা যেখানে লেখা আছে বইতে ওখানে দেখবা ms লেখা, মানে শুধু m থাকলে সেটা ম্যাগনেটিক মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, বাট m এর নিচে যদি s থাকে এইটা কিন্তু আবার স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই যে m এর নিচে যদি s থাকে এটা কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা বইতে লেখা আছে, তোমরা আশা করি খেয়াল করেছো বা না করলে খেয়াল করে রাখো, ইম্পর্টেন্ট। তাহলে প্রধান শক্তি স্তর মানে বা প্রধান কোয়ান্টাম সংখ্যা কে নির্দেশ করে, কোন কক্ষপথে আছে সেটা, অর্থাৎ শক্তি স্তরটা নির্দেশ করে। তার মানে n এর মান হবে 3p 4d 2s যাই বলুক না কেন, এই সংখ্যাটা মানে সামনে যেটা থাকবে সেটা হচ্ছে n এর মান। তাহলে এখানে n এর মান কত 3, তাহলে n এর মান 3 এখানে আছে, n এর মান 3 এখানে আছে, n এর মান 3 এখানে আছে, তাহলে গদা কিন্তু আগে থেকে আমাদের বাদ হয়ে যাচ্ছে। এখন আছে p অরবিটাল, p অরবিটাল তাহলে কি হবে খেয়াল করো, আমরা দেখব আমাদের 4টা অরবিটাল আছে s p d এবং f। তো 4টা অরবিটালের জন্য আমাদের মান জানতে হবে। তো s অরবিটালের জন্য মান কত 0 মনে রাখতে হবে, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। এটা কিভাবে আসে আমি একবার একটু দেখে দিই, আমাদের সামনে দরকার আছে এগুলা। আচ্ছা, 4টা কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে n মানে কি আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাই না, মানে শক্তি স্তর নির্দেশ করবে, কততম কক্ষপথে সে আছে সেইটা নির্দেশ করবে n দ্বারা। আচ্ছা, এখন হচ্ছে l এর মান, l এর মান আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এখন মনে করো আমাদের l এর মান বা মনে করো যে n এর মান হলো 0, সরি n এর মান তো 0 হতে পারে না, মনে করো n এর মান হচ্ছে 1, তাহলে 1 যদি হয় তাহলে l এর মান কত হবে, l এর মান হবে 1 - 1 মানে কত 0, তাহলে l এর মান হবে 0।
জিরো মানে এল এর মান জিরো, তার মানে অ্যাকচুয়ালি কয়টা মান আছে? একটা মান। তাহলে এই ক্ষেত্রে অন এস, শুধুমাত্র অন এস হতে পারবে, যেহেতু একটা মাত্র অরবিটাল হতে পারবে। এন সমান যদি টু হয় তাহলে এল এর মান কত? দেখো টু যদি হয় তাহলে টু মাইনাস ওয়ান মানে কত? ওয়ান। জিরো থেকে ওয়ান পর্যন্ত, তার মানে এল এর মান হবে জিরো কমা ওয়ান, তাই না? জিরো থেকে ওয়ান পর্যন্ত, তাহলে দুইটা সংখ্যা, জিরো একটা, ওয়ান একটা, তাহলে এক্ষেত্রে এর মান যেহেতু টু, দুইটা অরবিটাল হবে, টু এস এবং টু পি। আচ্ছা, এন এর মান যদি হয় থ্রি, সেক্ষেত্রে এল এর মান কত হবে? থ্রি মাইনাস ওয়ান মানে কত? থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু, সেক্ষেত্রে টু পর্যন্ত হবে, জিরো ওয়ান টু। বুঝতে পেরেছো? তাহলে কয়টা সংখ্যা? তিনটা। তাহলে কয়টা অরবিটাল হবে? তিনটা অরবিটাল। তাহলে থ্রি যেহেতু, তাহলে থ্রি এস, থ্রি পি, থ্রি ডি। বুঝতে পেরেছ? এইভাবে। তারপর এন এর মান যদি ফোর হয়, সেক্ষেত্রে এল এর মান হবে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি, তাহলে থ্রি পর্যন্ত হবে, জিরো ওয়ান টু থ্রি। তাহলে সেক্ষেত্রে আমাদের এক দুই তিন চারটা সংখ্যা, অর্থাৎ চারটা অরবিটাল হবে। তাহলে ফোর এস, ফোর পি, ফোর ডি এবং ফোর এফ, এই হচ্ছে আমাদের চারটা অরবিটাল। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের এল এর ক্ষেত্রে গেল। এম সমান যদি আমি বলতে চাই, এম এর মান কি হবে? এম এর মান হবে এল এর যে মান, সেটা হচ্ছে জিরো সহ প্লাস মাইনাস এল, জিরো সহ প্লাস মাইনাস এল, প্লাস মাইনাস এল, জিরো সহ প্লাস মাইনাস এল। তার মানে এখন খেয়াল করো, এটা আমি মুছে দিই, থাক এটা, জিরো সহ প্লাস মাইনাস এল। তার মানে মনে করো যে এল এর মান, এল এর মান আমাদের হলো, এল এর মান আমাদের হলো মনে করো ওয়ান, তাহলে এম এর মান হবে জিরো সহ প্লাস মাইনাস ওয়ান, তার মানে জিরো তো হবেই, সাথে প্লাস মাইনাস ওয়ান, তার মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এটা এল এর মান যদি হয় টু, তাহলে এম এর মান হবে জিরো সহ প্লাস মাইনাস টু পর্যন্ত, প্লাস মাইনাস এল পর্যন্ত। ঠিক আছে? তার মানে প্লাস মাইনাস টু পর্যন্ত, তার মানে মাইনাস ওয়ান মানে মাইনাস টু, দেখো মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো তো লিখেছি, প্লাস ওয়ান, প্লাস টু, তার মানে জিরো সহ প্লাস মাইনাস এল, প্লাস মাইনাস এল পর্যন্ত বলতে প্লাস মাইনাস টু পর্যন্ত, মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত। ঠিক আছে? অনুরূপভাবে যদি এল সমান থ্রি হয়, সেক্ষেত্রে এম এর মান হবে জিরো সহ প্লাস মাইনাস থ্রি পর্যন্ত, তাহলে মাইনাস থ্রি, জিরো আগেটা লিখে নিই, তাহলে মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো তো লিখলাম, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি। তাহলে দেখো এল সমান যদি ওয়ান হয়, তাহলে অরবিটাল হচ্ছে আমাদের হতে পারে কয়টা? এম এর মান হতে পারে তিনটা। এগুলো সব কিন্তু অরবিটাল। ঠিক আছে? টু যদি হয়, সেক্ষেত্রে আমাদের হতে পারে পাঁচটা অরবিটাল। আর যদি এল এর মান থ্রি হয়, সেক্ষেত্রে আমাদের অরবিটাল হতে পারে কয়টা? সাতটা। তো আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমাদের এম এর মান নির্ণয় করার বিষয়টা। আর এস মানে কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে প্লাস হাফ, মানে প্লাস মাইনাস হাফ আর কি, প্লাস হাফ মাইনাস হাফ, এই দুইটা। তো এই হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন চলে আসো এখানে, এখানে বলেছে যে এন আর এল এর মান, তাহলে থ্রি পি যেহেতু আছে, তো পি অরবিটালের জন্য এল এর মান কত? এস পি, তার মানে জিরো ওয়ান, তাহলে পি এর জন্য মান হবে ওয়ান। সো এটা হচ্ছে ওয়ান, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। ওকে, এবার আসো একটি মৌলে পরমাণুর বহিঃস্তরে দুটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 3d10 4s1। পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি হবে? খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা তিনটা মান বা তিনটা বিষয় একটু খেয়াল রাখবো। সেটা হচ্ছে পর্যায় বের করাটা সহজ, কারণ সর্বশেষ ইলেকট্রনটি যেই পর্যায়ে যাবে ওইটাই হচ্ছে তার পর্যায়। তো এই ক্ষেত্রে আমাদের দেখো 3d10 4s1 সর্বশেষ ইলেকট্রনটি, বা মানে সর্বশেষ বলতে আমাদের ইলেকট্রন বিন্যাস করার পরে একদম শেষ ইলেকট্রনটা যেখানে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের 4 নম্বরে আছে, তাহলে পর্যায় কত হবে? 4। এবং আসো গ্রুপ, এই গ্রুপের ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে একটা সিকোয়েন্স আছে, আমাদের আরো দুইটা ভাবে আসলেও আসতে পারে। আচ্ছা, নাম্বার 1 কেস হচ্ছে যদি শেষ ইলেকট্রনটি, আমি আগে লিখে দিই শেষ ইলেকট্রনটি কোথায় যাবে সেটা। ঠিক আছে? শেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে যায়,
এস অরবিটালে যায় তাহলে ওইটাই তার হচ্ছে যে তোমার ইলেকট্রন সংখ্যা, মানে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে ওইটাই তার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, এসে যদি যায় তাহলে কি হবে, তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এটাই হচ্ছে তার কি গ্রুপ। ঠিক আছে, কত নম্বর গ্রুপে আছে। যেমন আমরা যে একটা উদাহরণ দিতে চাই, মনে করো হাইড্রোজেন না ধরে আমরা লিথিয়াম ধরি আমরা, হ্যাঁ লিথিয়াম কত নাম্বার মৌল, 3 নাম্বার। তো এই ক্ষেত্রে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে 1s2 ইলেকট্রন বিন্যাসটা হলো 1s2 2s1। দেখো শেষ ইলেকট্রনটা কিন্তু 2s অরবিটাল অর্থাৎ s অরবিটালে গিয়েছে। তাহলে এখানে তোমার শেষ ইলেকট্রনে মানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, শেষ অরবিটালে তোমার s অরবিটালে একটা ইলেকট্রন আছে, তার মানে এর গ্রুপ সংখ্যা কত 1। ঠিক আছে, বেরিলিয়াম যদি করি তাহলে সেক্ষেত্রে 2s2 হবে, দুইটা ইলেকট্রন আছে s অরবিটালে, তার মানে সেক্ষেত্রে ইলেকট্রন মানে গ্রুপ সংখ্যা হবে কত 2, এইভাবে। আচ্ছা, নাম্বার 2, যদি শেষ ইলেকট্রনটা যদি তোমার এস আর পি দুইটা অরবিটাল যায়, অর্থাৎ মানে এস আর পি যদি পাশাপাশি থাকে, এস ও পি পাশাপাশি থাকলে এস ও পি অরবিটাল যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে হবে যে এস আর পি অরবিটালে যত ইলেকট্রন আছে সেগুলো যোগ করতে হবে, সেগুলো যোগ করে এর সাথে আরো 10 যোগ করতে হবে। এইটাই হবে আমাদের ওই মৌলটার গ্রুপ। কিভাবে, একটা উদাহরণ দিই। মনে করো আমাদের আছে অ্যালুমিনিয়াম কত নাম্বার মানে মৌল 13 নাম্বার। 13 নাম্বার যদি হয় ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2p6 3s2 3p1, তাই তো? এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। খেয়াল করো এক্ষেত্রে কিন্তু এস আর পি পাশাপাশি আছে, আগেরটার মতো কি মিলছে, আগেরটার মতো কিন্তু হয় নাই, শেষ ইলেকট্রনটা এস এ যায় নাই বরং পিতে গেছে, এবং এস আর পি পাশাপাশি। শুধু পিতে গেলেই হবে না, এস এবং পি অরবিটাল পাশাপাশি থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে যোগ করো 2, আর এই ক্ষেত্রে কত 1, 2 আর 1 কত, 2 আর 1 3, এর সাথে 10 যোগ করো 13। এই জন্য অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা কত 13 নাম্বার গ্রুপে অবস্থান। লাস্ট হচ্ছে আমাদের যদি এস ও ডি অরবিটালে যায়, এস ও ডি অরবিটাল যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে কি হবে, এস প্লাস ডি। এক্ষেত্রে 10 যোগ করতে হবে না, জাস্ট আমরা এস অরবিটালে এবং ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে ওগুলো যোগ করে দিলে যেটা হবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই, আচ্ছা আমরা যদি দেখতে চাই, মনে করো আয়রন কত নাম্বার মৌল, 26 নাম্বার, ঠিক না? আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা করি ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো 18। এরপরে কিন্তু 4s2 তে যাবে, তারপরে 3d6। আচ্ছা, যদি এটাকে সাজিয়ে লিখতে হবে আগে, এটা করার আগে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখলে একই কথা, এস আর ডি পাশাপাশি আছে। তো সেক্ষেত্রে দেখো এস আর ডি পাশাপাশি থাকলে আমাদের কত হচ্ছে 6 আর 2 কত 8, তাহলে আয়রন কিন্তু 8 নাম্বার গ্রুপে আছে, তোমরা বুঝতে পারতেছো। এস আর ডি তে যদি যায় তাহলে জাস্ট ওই দুটো ইলেকট্রন যোগ করে দিলেই হয়ে যায়। তো আশা করি এখন তোমরা পারবা। চলে আসি আমরা এখানে বলেছে 3d10 4s1, তাহলে এস আর ডি পাশাপাশি আছে কিনা, আছে, 10 এর যোগ করো 11, তাহলে পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে 11। কোনটা আছে, এই যে চতুর্থ পর্যায় গ্রুপ 11, তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, এরপরে চলে আসে 4 নাম্বার। এখানে কি বলেছে, বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর কোনটি। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমরা জানি আমাদের টোটাল হচ্ছে 7টা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আছে, ঠিক আছে? এটা তোমরা একটা সূত্র ইউজ করে মনে রাখতে পারো। আচ্ছা, সূত্রটা হচ্ছে মগ নিয়ে রন অতীতের দুশ্মন অবলাকে, ঠিক আছে, মগ নিয়ে রন অতীতের দুশ্মন অবলাকে মারে রাতে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের
এই যে মগ, এই মগ মানে কি গামা রশ্মি, ঠিক আছে, গামা রশ্মি। রন মানে হচ্ছে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মিকে আমরা এক্স রে বলি। ওকে। আচ্ছা, অতীতের মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি, তাহলে ইউভি। দৃশ্যমান মানে দৃশ্যমান, দৃশ্যমান আলো আমাদের, যেটা আমরা জানি। এবারে অবলাকে মানে অবলোহিত রশ্মি, যেটাকে আইআর বলা হয়। আচ্ছা, মারে মানে হলো মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর রাতে মানে কি রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভ দিয়ে কিন্তু আমরা টেলিভিশন দেখি, এই কারণে এটাকে টেলিভিশন তরঙ্গ বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে টেলিভিশন ওয়েভও বলা হয়ে থাকে। তাহলে এইগুলা হচ্ছে আমাদের মানে কম তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যাওয়া, কম তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও ওয়েভ বা টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্যের। আর সবচেয়ে কম হচ্ছে গামা রশ্মি। তো এখানে আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য, সরি, এখানে বলেছে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর কার। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য, টেলিভিশন তরঙ্গ। আচ্ছা, নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? ডি ইলেকট্রনের জন্য। আচ্ছা, ডি ইলেকট্রনের জন্য আমরা জানি কিনা এসপি ডি, মানে 0 1 2। এই ডি এর জন্য আমাদের এল এর মান কত হবে? 2 হবে। তাহলে কোথায় কোথায় 2 আছে? দেখো এখানে নাই, তাহলে এটা আগেই বাদ। এখানে 2 আছে, এখানে নাই, এখানে আছে। তাহলে এই দুইটার মধ্যে আমাদের একটা অ্যান্সার হবে। আচ্ছা, এন এর মান 4 হতেই পারে, ঠিক আছে, স্বাভাবিক, এটা ঠিক আছে। এখন এম এর মান তোমরা জানো 0 সহ প্লাস মাইনাস এল, তার মানে যেহেতু এখানে এল এর মান 2, তাহলে -2 -1, এক্ষেত্রে আমাদের মান কি কি হতে পারে? -2 -1 0 0, তারপরে +1 +2, এই 5টা মান হতে পারে। তাহলে এখানে 1 আছে, ঠিক আছে, 1 আছে হবে, এখানে 1 আছে, তাহলে ঠিক আছে, এই 3টা মান সেম। এখন স্পিন কনটেনশনে বলেছিলাম +1/2 অথবা -1/2, কিন্তু এখানে 0, তার মানে এটা হবে না, এটা আমাদের অ্যান্সার। এরপরে বলেছে নিচে চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব। অবাস্তব কোনটা? তাহলে খেয়াল করো, প্রথমটা হচ্ছে 3, তাহলে 3 এর জন্য 3D হতে পারে, তাহলে 2, ঠিক আছে, -2 হতে পারে এম এর মান, +1/2 হতে পারে, ঠিক আছে, এটা সঠিক। আচ্ছা, 4 0 4s, s হলে 0, ঠিক আছে, এম এর মানও 0 হতে পারে, স্বাভাবিক, s এর মান হাফ হতে পারে। 3 যদি হয় তাহলে এল এর মান 2 হতে পারে, এল এর মান 2 মানে কি 3D, ডি এর ক্ষেত্রে এল এর মান 2, কিন্তু এম এর মান তো -3 হতে পারে না, কারণ আমরা জানি 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, তাহলে -3 হবে না, সো এটা আমাদের অ্যান্সার, মানে অবাস্তব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলেছে যে আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা মানে আমরা জানি ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা কত? 15, আর নিউট্রন মানে প্রোটন সংখ্যা হচ্ছে 7, তাহলে 15 বিয়োগ 7 মানে 8, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 8, এটা অ্যান্সার। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? এমআরআই। মনে রাখবা 3টা জিনিস, এমআরআই শনাক্তকরণের জন্য 3টা জিনিস, একটা হচ্ছে মস্তিষ্কের টিউমার, একটা হলো মেরুমজ্জায় টিউমার, আর একটা হলো হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে সেটা শনাক্ত করতে গেলে। মস্তিষ্কের টিউমার, মেরুমজ্জায় টিউমার এবং লিগামেন্ট ছিঁড়ে গেলে, মানে হাঁটুর জয়েন্টে লিগামেন্ট ছিঁড়ে গেলে সেটা শনাক্ত করতে ব্যবহার করা হয় এমআরআই, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে জাল নোট শনাক্তকরণ। তোমরা সবাই জানো জাল নোট, জাল পাসপোর্ট যাই বলুক না কেন, অ্যান্সার হবে ইউভি রশ্মি। বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? মনে রাখবা, যে কয়টা পূর্ণ আবর্তন তৈরি করবে, মানে সরি, যে যততম শক্তি স্তরে থাকবে তত কয়টাই, অর্থাৎ সেই কয়টাই পূর্ণ আবর্তন সৃষ্টি করবে। চতুর্থ শক্তি স্তরে আছে, তাহলে 4টা পূর্ণ আবর্তন সৃষ্টি করবে, খুবই সহজ। সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? এটা অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, কিছু করার নাই, বইতে একটা জায়গায় তোমার এই কয়েকটা বর্ণালীর ন্যানোমিটারের মানগুলো দেওয়া আছে, এগুলা সুন্দর করে তোমরা, মানগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগে না, অনুশীলনীতে একটা অঙ্ক দিয়েছে, এটা জাস্ট মুখস্থ রাখলেই হবে, আর বাকি আমাদের কালারগুলো লাগে, ঠিক আছে।
কালারগুলো পড়তে হয়, তোমরা কালারগুলো একটু পড়ে ফেলবা, আমাদের মানগুলো কিন্তু অ্যাকচুয়ালি লাগবে না। আচ্ছা, আমি যদি তোমাদেরকে কালারগুলো একটু পড়ে দিতে চাই সেক্ষেত্রে মনে রাখবা, এখানেই দেখাই, খেয়াল করো, সোডিয়ামের জন্য হচ্ছে উজ্জ্বল সোনালী হলুদ বা উজ্জ্বল হলুদ কালার দেখা যাবে, উজ্জ্বল হলুদ, এটা তোমরা জানো। আর এই বাকিগুলোর জন্য একটা সূত্র ইউজ করতে পারো, সেটা হলো হাই আনিলা, মা সকালে চলে আসলো। হাই আনিলা, মা সকালে চলে আসলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি কি আসে খেয়াল করো। হাই মানে হচ্ছে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের জন্য কি কি কালার হতে পারে? আ দিয়ে আসমানি, নি দিয়ে নীল, লা দিয়ে লাল। আমি আর লিখতেছি না, তোমরা একটু বুঝে নাও। আ দিয়ে হচ্ছে আসমানি, নি দিয়ে নীল, লা দিয়ে লাল। আচ্ছা, মা দিয়ে কি? মা দিয়ে হচ্ছে মার্কারি, মা দিয়ে কি? মার্কারি। মার্কারির জন্য কি কালার হতে পারে? সবুজ, কমলা, লাল। সবুজ, কমলা, লাল, বইতে আছে। আর চলে আসলো, এই স দিয়ে কি? স দিয়ে হচ্ছে স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামের জন্য দুইটা, একটা হচ্ছে আসমানি, একটা হলো লাল, আসমানি এবং লাল। আমাদের অ্যাকচুয়ালি এই কালারগুলাই লাগে, পরীক্ষায় আসে। আর বাকি মান আসে না, যদি সোডিয়ামের একটা মান দিয়েছে এটা পড়বা 590 ন্যানোমিটার, বাকিগুলো পড়ার দরকার নাই। এখন আসলে রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবকের মান আমরা সবাই জানি 109,678, 109,678 পার সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 109,678, সরি 678, ঠিক আছে। এটা হলো অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা লব্ধ মান, দুইটা মান আছে আমাদের পড়তে হয়। এটা হলো পরীক্ষা লব্ধ মান, ঠিক আছে। পরীক্ষা লব্ধ মান হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। আর আরেকটা মান আছে, সেটা হলো আমাদের নির্ণীত মান, বইতে লেখা আছে। নির্ণীত মানটা জানতে হবে। নির্ণীত মান হচ্ছে, হলো 109,739, 109,739 পার সেন্টিমিটার, এটা হলো নির্ণীত মান। আর পরীক্ষা লব্ধ মান বললে 109,678 পার সেন্টিমিটার। সো ওইটার থেকে আমরা মিটাই নিলে এটা আমাদের অ্যান্সার হয়ে যায়। ওকে, এরপরে আসো, বলছে নিচের কোন সমীকরণটি সঠিক নয়? নিচের কোন সমীকরণটি সঠিক নয়? আচ্ছা, সেখানে দেখো নিউ বার সমান 1/λ, সঠিক। নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ, এটাই সূত্র। নিউ সমান c/λ, এটা তো আমরা জানি, এটাও ঠিক আছে। এরপরে হলো ডেল ই সমান এইচ নিউ, এটাও জানি আমরা, এটা হচ্ছে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ, এইচ নিউ। এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, আর ডেল ই ভ্যারিসাস ল্যামডা, এরকম কোনো সূত্র আমাদের নাই, বরং ডেল ই ভ্যারিসাস 1/λ হবে। কিভাবে? এই দেখো, ডেল ই সমান এইচ নিউ না, এই নিউ সমান আবার লেখা যায় c/λ, তাহলে ডেল ই সমান এইচ গুণ c/λ, ঠিক আছে। এই যে নিউ সমান c/λ, এটা আমাদের দেওয়া আছে। তাহলে ডেল ই এর সাথে ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক 1/λ হবে, কিন্তু এখানে সমানুপাতিক দেওয়া আছে। তাহলে এটা কি আছে? ভুল, অর্থাৎ সঠিক নয় বললে এটাই অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান তো আমরা জানি 6.626 10⁻34 জুল সেকেন্ড। এককটা খেয়াল রাখবা, নট জুল পার সেকেন্ড, জুল সেকেন্ড, ঠিক আছে। বোর ব্যাসার্ধের মান কত? বোর ব্যাসার্ধের মান মুখস্থ রাখতে হবে 5.292 10⁻11 মিটার, এটা তো মুখস্থ, ঠিক আছে। এটা কি জানো? এটা হচ্ছে আমাদের ই1 এর মান। ই1 এর মান মানে প্রথম শক্তি স্তরে বিকিরিত যে শক্তির মান, সেটা হচ্ছে ই1, মানে 2.18 10⁻18 জুল, বুঝছো? এটা যদিও বিকিরিত শক্তি, তাই এখানে একটা মাইনাস হবে। আচ্ছা, আর বাকি এটা তো বেশি কিছু নাই আমাদের, এখানে আছে যেটা লাস্টে আছে, এটা হলো আলোর বেগের মান, ঠিক আছে। ওকে, এরপরে বলছে নিচের কোনটি কম্পোজিট কণিকা? কম্পোজিট কণিকা আমরা জানি মাত্র দুইটা আছে,
আদি দিয়ে করতে পারো, যেহেতু কম্পোজিট মানে কি অনেক মানে কম বোঝে, কারা বোঝে আদিবাসী বা আদি, আদি যে আদিবাসী মানুষরা আছে তারা হচ্ছে কম বোঝে, তাহলে মানে হলো আলফা কণা, আলফা কণা। আর ডি মানে হচ্ছে ডিউটেরন কণা, ডিউটেরন নট ডিউটেরিয়াম। খেয়াল করো ডিউটেরিয়াম কি জিনিস, ডিউটেরিয়াম হচ্ছে আমাদের হাইড্রোজেনে কয়টা আইসোটোপ আছে জানো? 3টা বলা হয় কৃত্রিম, বাট অ্যাকচুয়ালি হাইড্রোজেন আইসোটোপ আছে টোটাল 7টা। ঠিক আছে, এর মধ্যে 3টা হচ্ছে কৃত্রিম, মানে যে 3টা হচ্ছে প্রাকৃতিক, আর বাকি 4টা হচ্ছে কৃত্রিম, ওগুলো ল্যাবরেটরিতে বানানো হয়। তার মধ্যে প্রথম এইচ অন অন যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন বলা হয়। এইচ মানে সরি এইচ অন ওয়ান, H11 এটা হচ্ছে হাইড্রোজেন কণা, ওটা ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ডিউটেরিয়াম। ঠিক আছে, ডিউটেরিয়াম। আচ্ছা, হাইড্রোজেনকে প্রোটিয়ামও বলা হয়, এটাকে বলা হয় প্রোটিয়াম, প্রোটিয়াম। তাহলে H2O যদি আমরা বলি, এটা হচ্ছে পানি, পানি। আচ্ছা, ডিউটেরিয়াম মানে হচ্ছে D12, এটা হচ্ছে আমাদের ডিউটেরিয়ামের সংকেত। তাহলে D2O যদি আমি লিখি, এটা হচ্ছে ভারী পানির সংকেত। H2O হচ্ছে পানি, D2O ভারী পানি। কেন? কারণ ভর কিন্তু এক বেড়ে গেল, এখানে ছিল H11 মানে ভর হচ্ছে 1, এখানে H12 মানে ভর হয়ে গেল কত 2, এই জন্য ভারী পানি। আর ট্রিটিয়াম হচ্ছে T মানে H বা T যেটাই বলি না কেন 13, ঠিক আছে, এক্ষেত্রে ভর হয়ে যাবে 3। আর মেসন কি, মেসন হচ্ছে আমাদের অস্থায়ী মূলকণিকা। স্থায়ী মূলকণিকা আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন, অস্থায়ী আছে বেশ অনেকগুলো আছে, মেসন গ্লুয়ন গ্র্যাভিটন নাম শুনেছো তোমরা। আর বাকি কম্পোজিট কণিকা আছে 2টা, আলফা কণা এবং ডিউটেরিয়াম। আচ্ছা, নিচের কোন জোড়া হচ্ছে আইসোবার? আইসোবার মানে কি, বার মানে হচ্ছে যে ভর, আর আইসো মানে কি সমান, তাহলে একই ভর সংখ্যা কোথায় কোথায় আছে সেটা আমাদের অ্যান্সার। এই যে দেখো 14 14, 2টার ভর সংখ্যা সেম, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে এখানে তোমার দেখো 14 বিয়োগ 6 মানে 8, 16 বিয়োগ 8 মানে 8, তাহলে এখানে নিউটন সংখ্যা সমান, তাহলে এটা হবে আইসোটোন, এটা হচ্ছে আইসোটোন। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা একই, তার মানে আইসোটোপ, এটা হচ্ছে একে অপরের আইসোটোপ, আর ওইটাও একে অপরের আইসোটোপ, কারণ পারমাণবিক সংখ্যা সমান। ওকে, এরপরে আসো নিচের কোন জোড়া আইসোটোন, তার মানে আমাদের দেখতে হবে নিউট্রন সংখ্যা কোথায় সমান। তাহলে এখানে 8 এখানে 7 হবে না, এক্ষেত্রে 7 8 হবে না, 8 8, তাহলে এটাই আমাদের অ্যান্সার, কারণ আইসোটোন বলেছে। কোনটি ডি ব্রগলি সমীকরণ? ডি ব্রগলি সমীকরণ হচ্ছে ল্যামডা সমান H/mv, এটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, আমরা সবাই জানি। কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি? কৌণিক ভরবেগের সমীকরণ আমরা জানি, এটাও মুখস্থ করতে হবে, mvr সমান nh/2π, মুখস্থ করতে হবে, mvr সমান nh/2π, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সমীকরণ। কোন নীতির ভিত্তিতে মোট অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? আউটবাউ নীতি। ঠিক আছে, ইলেকট্রন সমূহ কোন স্তরে, কোন শক্তি স্তরে আগে যাবে কোথায় পরে যাবে, এটা নির্ধারিত হয় আউটবাউ নীতি দিয়ে। ঠিক আছে, হুন্ডের নীতি কি বলে? হুন্ডের নীতি বলে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকে, সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে, এটা হচ্ছে আমাদের কে বলেন? আউটবাউ, আউটবাউ বলেন। সরি, হুন্ডের নীতি অনুযায়ী আমরা বলতে পারি যে সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকে। তার মানে ধরো 2p x হতে পারে, 2p y হতে পারে, 2p z হতে পারে, তাই না? এই ক্ষেত্রে আমাদের মনে করে কোনো একটা ইলেকট্রনের শেষ কক্ষপথে আমাদের 5টা ইলেকট্রন আছে, ধরো নাইট্রোজেন যদি আমরা করতে চাই 1s2 2s2 2p5, এই যে 2p5 বললাম, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা আগে এখানে যাবে। খেয়াল করো, প্রথম ইলেকট্রন অর্থাৎ আমাদের 2p5 মানে সরি 2p5 মানে তো 2p5 মানে এটা না, 2p5 মানে হচ্ছে আমাদের 5009 ফ্লোরিন। ধরো ফ্লোরিনটা আমরা করতেছি, তো সেক্ষেত্রে তোমার 5 নাম্বার ইলেকট্রনটা যাবে এইখানে 2px, 6 নাম্বারটা যাবে 2py, আর 7 নাম্বারটা যাবে 2pz, দেন 8 নাম্বারটা আসবে 2px, তাহলে এখানে 2 হয়ে যাবে। আর 9 নাম্বারটা যাবে 2py তে, সেই ক্ষেত্রে এখানে 2 হয়ে যাবে। তাই আমাদের 2px2 2py2 2pz1 লিখে
অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে এখানে দুইটা পূরণ হয়, তারপরে দুইটা হয়, এইভাবে কিন্তু না। আগে বিজোড় অবস্থায় থাকতে চায় এরা, দেন পূর্ণ হয়ে গেলে তারপরে আবার প্রথম থেকে পূর্ণ করা শুরু করে। তো আশা করে বুঝতে পেরেছি। পাউলের বর্জন নীতি অনুযায়ী কি বলা হয়? পাউলের বর্জন নীতি অনুসারে বলা হয় যে 1 2 4, ঠিক আছে, এটা মনে রাখবা, 1 2 4, একটি পরমাণু দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। এটাই হচ্ছে পাউলের বর্জন নিয়ম। ওকে, আর ভিএসসি পিআর দেওয়া আছে, ওটা তো আমাদের ভ্যালেন্সি তত্ত্ব অর্থাৎ যোজনী তত্ত্ব যেটা আছে ওইটা, সো ওটা তো আমাদের দরকার নেই। মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? আচ্ছা, এক্ষেত্রে আমাদের 4টা মান মনে রাখতে হবে। যদি উপশক্তি স্তর বলে, যদি আমাদের উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা জানতে চাই, অরবিটাল সংখ্যা, তাহলে আমাদের সূত্রটা হবে 12 + 1। আর উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা জানতে চাই, তোমরা জানো একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে অরবিটাল যেহেতু 12 + 1, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12 + 1, ঠিক আছে। ওকে, এখন যদি বলে শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরে, হ্যাঁ, প্রধান শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। তাহলে প্রধান শক্তি স্তরে আমি আর সম্পূর্ণ লিখলাম না, অরবিটাল সংখ্যা কত যদি সেটা জানতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে n², এটা হচ্ছে সূত্র। আর প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত সেটা জানতে চাইলে 2n², কারণ একটা অরবিটাল যেহেতু n², তাহলে মানে একটা অরবিটালে 2টা ইলেকট্রন, তাহলে n² অরবিটালে 2n², মানে 2 গুণ দিয়ে দেবো আমরা, এতগুলো ইলেকট্রন থাকতে পারে। এই 4টা মান খুবই ইম্পর্টেন্ট, আমাদের পড়তে হয়। এখানে কি বলেছে? ইলেকট্রন ধারণ ক্ষমতা উপশক্তি স্তরে, তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলে 2 × 12 + 1, যেটা দেখালাম। আশা করি বুঝতে পেরেছি। ওকে, এরপরে যে প্রশ্নটা আমাদের আছে এটা হলো, কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালী ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে? আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আমরা আলাদাভাবে দেখি, খেয়াল করো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আর এটা মনে করো ষষ্ঠ, 6 নাম্বার। তাহলে প্রথম যেটা মনে করো, উপর থেকে যে কোনো একটা জায়গা থেকে তোমার প্রথম শক্তি স্তরে আসলো, ঠিক আছে, ইলেকট্রন মনে করো প্রথম শক্তি স্তরে আসলো, তাহলে একটা রেখা বর্ণালী পেলাম। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো লাইম্যান সিরিজ, ঠিক আছে, এটাকে বলবো লাইম্যান সিরিজ। আর এই লাইম্যান সিরিজে আমরা কোন বর্ণালী বা কোন তোমার তড়িৎচুম্বকীয় অঞ্চলটা পাবো? ইউভি, অতিবেগুনি অঞ্চল আমরা পাবো, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এবার মনে করো সব জায়গা থেকে দ্বিতীয় কক্ষপথে আসো, তো এই ক্ষেত্রে আমরা কি পাবো? এই ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় কক্ষপথে আসলো, তাহলে আমরা সবাই জানি বামার অঞ্চল পাবো, এবং বামার অঞ্চলে কিন্তু আমাদের দৃশ্যমান যে অঞ্চল সেটা হচ্ছে বামার, দৃশ্যমানটা হচ্ছে আমাদের বামার অঞ্চল। ওকে, এরপরে হচ্ছে আমাদের মনে করো যেটা আছে সেটা হলো তৃতীয় কক্ষপথে, যদি আমাদের তৃতীয় কক্ষপথে আসে, তৃতীয় কক্ষপথে আসলে আমরা কি পাবো? প্যাসচেন, ঠিক আছে, প্যাসচেন সিরিজ পাবো, যেটা আমরা সবাই জানি। এই প্যাসচেন সিরিজে যদি আসে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আলোক যে তড়িৎচুম্বকীয় অঞ্চল সেটা হয়ে যাবে আইআর, মানে অবলোহিত অঞ্চল, এবং এরপরে সবগুলো হচ্ছে আইআর। তাহলে শুধুমাত্র লাইম্যানের ক্ষেত্রে অতিবেগুনি, বামারে দৃশ্যমান, আর প্যাসচেন, এরপর আছে কি ব্র্যাকেট, আমরা জানি ব্র্যাকেট, 4 নাম্বারটা হচ্ছে ব্র্যাকেট, 5 নাম্বারটা হচ্ছে ফুন্ড, আর 6 নাম্বার হলো হামফ্রিস। তাহলে এই সবগুলাই কিন্তু আইআর অঞ্চল পাবো আমরা, হ্যাঁ, আইআর।
আয়ার। তো এটাই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এখন আমরা যদি কোশ্চেনটা দেখি, কোশ্চেনে বলছে কোন অঞ্চল হাইড্রোজেন বর্ণে ব্র্যাকেট সিরিজে উদ্ভব ঘটে, ব্র্যাকেট। তা ব্র্যাকেট সিরিজে কিন্তু আমরা দেখে এসেছি যে আয়ার অঞ্চল, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে প্রশ্নটা আছে ডি এক্স ওয়াই অরবিটালে কয়টি লোব থাকে। তো আমরা জানি এস অরবিটাল আকৃতি হচ্ছে গোলাকার, পি এর জন্য ডাম্বেল আকার মানে দুইটা লোব আর একটা নোডাল প্লেন, ডি এর জন্য ডাবল ডাম্বেল মানে চারটা লোব দুইটা নোডাল প্লেন, আর এফ অরবিটালের জন্য জটিল তার মানে সেক্ষেত্রে আটটা লোব তিনটা নোডাল প্লেন। মনে রাখবে বা নোট করে রাখতে পারবে। তো ডি এর জন্য ডাবল ডাম্বেল তার মানে কয়টা লোব হবে, চারটা লোব, চারটা লোব। এন এর মান 2, এল মানে 1, এম সমান 1 যদি হয় প্রতীক কোনটা। এন এর মান 2 মানে এন এর মান 2 মানে প্রথমে 2 হবে, যেটা সবার জন্য আছে, ঠিক আছে। এল এর মান 1, এল এর মান 1 হলে পি হয়, তাহলে 2p, লাস্ট একটা বাদ হয়ে গেল। এম এর মান যদি 1 হয় তাহলে হবে ওয়াই, ঠিক আছে। এম এর মান যদি হয় 0 সেক্ষেত্রে হয় px, এম এর মান যদি হয় +1 তার মানে py, আর এম এর মান যদি হয় -1 সেক্ষেত্রে pz। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছ, 2py এখানে আমাদের অ্যান্সার হবে। এরপরে হচ্ছে নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন। তোমরা জানো শক্তি কিভাবে বের করতে হয়, n প্লাস এল, n প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, আর n প্লাস এল এর মান যার বেশি তার শক্তি বেশি। এই ক্ষেত্রে আমাদের 3s, এই ক্ষেত্রে আমাদের মান হচ্ছে 3 যোগ 0 তার মানে 3। আচ্ছা এই ক্ষেত্রে 4 প্লাস এর মান কত, এখানে 1 তার মানে 4 প্লাস 1 মানে 5, 4s মানে 4 প্লাস 0 মানে 4, আর 3d মানে 3 প্লাস 2 তার মানে 5। সবচেয়ে কম দেখা যাচ্ছে 3s, তাহলে এটাই आंसर। 1 অ্যাংস্ট্রম মানে কত সেন্টিমিটার, 10⁻⁻10 মিটার তোমরা সবাই জানো, সেটাতে সেন্টিমিটার কনভার্ট করলে হয় 10⁻⁻8 সেন্টিমিটার। বামার সিরিজে n=3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, খেয়াল করো। তো এক্ষেত্রে আমাদের একটা অঙ্ক চলে আসছে, বামার সিরিজে n=3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়। আচ্ছা আমরা সূত্র জানি, তরঙ্গ দৈর্ঘ্য মানে সূত্রটা জানি 1/λ সমান rh ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের যেটা বলেছে ওইখানে সেটা হলো, আচ্ছা আর এস এর মানটা বসাই দিই, 109 678, আমরা এই মানটা জানি, কিন্তু সেটাকে যদি আমরা পয়েন্ট আকারে লিখতে চাই তাহলে 1.09678 গুণ 10⁻678 পার সেন্টিমিটার, তার মানে 10⁻5, এটা হচ্ছে পার সেন্টিমিটার। যদি আমরা এটাকে পার মিটার নিতে চাই, কারণ আমাদের ল্যামডা এর মান তো ধরো কিসের চেয়েছে, এখানে সেন্টিমিটার চেয়েছে, তাহলে আমরা সেন্টিমিটারে রাখি, ঠিক আছে সমস্যা নাই, এটা কিন্তু সেন্টিমিটারে মান। আচ্ছা জেড মানে 1, যে কিছু বলে নাই মানে 1 ধরতে হবে, তাহলে ওটা এমনি বাদ বা 1 স্কোয়ার লিখে দিই। এখন 1/n1 স্কোয়ারের মান কত, বামার সিরিজে আসছে না, বামার সিরিজ মানে কত 2, তা সেক্ষেত্রে 1/2 স্কোয়ার, আর 1/n2 এর মান কত 3 হবে, 3, ঠিক আছে। কেন 3 হবে দেখো, n2 সমান 3 বলে দিয়েছে, এবং বামার সিরিজ মানে কত, বামার সিরিজ মানে তো 2, তাহলে এটা। এখন আসো এখান থেকে করি, দেখো 2 স্কোয়ার মানে কত 4, এখান থেকে একবারে করি, হ্যাঁ 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এক্ষেত্রে ছিল 3 স্কোয়ার মানে কত 9। এবার 1/4 মাইনাস 1/9, খেয়াল করো এখানে একটু করি আমরা, 4 নং কত 36, আর ক্যালকুলেশন করলে এখানে 9 মাইনাস 4 তার মানে কত 5, ঠিক আছে। 9 মাইনাস 4 মানে কত 5, মানে 5/36, কত আসলে 5/36, এটাকে আমরা একবারে লিখে দিই, 1 স্কোয়ার আমরা কেটে দিচ্ছি, 5 ডিভাইডেড বাই কত 36। দেখো এই ক্যালকুলেশনটা করলে আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। দেখো 5 কে যদি আমরা 36 দিয়ে কাটতে চাই তাহলে কত হয়, 7 5 সাথে কত 35, যদি 36 7 এর চেয়ে একটু বেশি 7.2 ধরতে পারি আমরা, সামথিং যে কোনো কিছু ধরতে পারো। এবার তাহলে আমাদের আলটিমেট মানটা কি আসলে দেখো 1.09
678 গুণ 10⁵ ডিভাইডেড বাই 7.2। এটা অ্যাকচুয়ালি কিসের মান? 1/λ, কিন্তু আমাদের চেয়েছে ল্যামডা এর মান, তার মানে এর উল্টা হয়ে যাবে। 7.2 উপরে যাবে, মানে ল্যামডা এর মান বের করতে চাইলে উল্টা হয়ে যাবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করলে যেটা অ্যান্সার আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কিভাবে করব? দেখো 10⁵ আছে নিচে, এটা যদি আমরা উপরে তুলে দিই তাহলে কিন্তু হয়ে যায় তোমার হচ্ছে যে 10⁻⁻5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। বাকি এতটুকু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার শেষ। এখন 7.2 উপরে আছে, তার মানে কি, আর নিচে আছে 1.09678। তাহলে আমাদের ভাগটা এমন হবে, ধরো 1.09 তো আমরা 1ই ধরলাম, 7.2। আচ্ছা, তাহলে এইখানে আমাদের অ্যাকচুয়ালি 1 না ধরে 1.09 তো আছে, 1.09ই ধরি আমরা, আর 7.2 আছে। খেয়াল করো, 7.2 বা 7 যেটাই হোক না কেন একটা হলেই হচ্ছে। এখন এখানে বিষয় হচ্ছে কি, আমরা যদি হাতে কলমে করতেছি এই কারণে একটা আমাদের আনুমানিকভাবে হিসাব করতে হবে। যেহেতু এটা 1 না, মানে অনেক চেয়ে বেশি, এটা 7, 7 কে 7 দিলে তো 7 হয়ে যায় তো, বাট যেহেতু অনেক চেয়ে একটু বেশি মান এখানে, তাহলে 7-এর চেয়ে কি একটু কম মান হবে, তাই না? 7-এর চেয়ে একটু কম মান হবে। এখন আসো আমাদের এইখানে যেটা আছে 7-এর চেয়ে কম মান কোনটা আছে? এইটাই আছে, দেখছো 6.57। যেহেতু হাতে কলমে করতে হয় অঙ্কগুলা, সো আমাদের হাতে কলমে কিন্তু করলে আনুমানিক যে মানটা সেটা হিসাব করতে হবে। এখানে 7.65, মানে 7-এর চেয়ে বেশি। 7-এর চেয়ে বেশি তো আমাদের আসবে না, কারণ 1 এর মান হচ্ছে 1.09678, বেশি ওইদিকে ছিল 7, তাহলে 7 থেকে কম হলে, মানে 7 যেহেতু আছে 1-এর চেয়ে বেশি মান, তাহলে এই মানটা এভাবে আসবে। একটু ক্যালকুলেশন বা মুখে মুখে হিসাব করলে আনুমানিক মানটাই আমাদের অ্যান্সার হিসেবে গণ্য করতে হবে। 29,733 শক্তি স্তরের জন্য এমভিআর এর মান কত হবে? তো এমভিআর সমান কি, NH/2π, তাহলে এন এর মান কত? 3। কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? আমরা জানি রাদারফোর্ডের পরমাণু মডেল। বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ যদি এতটুকু হয়, ফ্রিকোয়েন্সি কত হবে? এখন ফ্রিকোয়েন্সি মানে কি জানি আমরা? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নিউ। তো নিউ সমান কি? নিউ সমান c/λ, এটা আমরা জানি। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে একটু ক্যালকুলেশন করি। দেখো নিউ সমান c/λ। সি কত? 3 গুণ 10⁸। ল্যামডা কত দেওয়া ছিল? 486.7, আমরা 486 ধরলাম, গুণ 10⁹, কারণ সরি -9 ন্যানোমিটারে ছিল। দেখো আগে আমাদের সায়েন্টিফিক মানে মানে এই মানটাকে বের করে ফেলতে হবে, টু দি পাওয়ারে যেটা ছিল। তাহলে 8 -9 উপরে চলে গেলে হবে +9, তার মানে 10⁻17 হয়ে যাবে, 10⁻17। এবার এখানে 3 ডিভাইডেড বাই 486, খেয়াল করো। এখন এই 486 যে মানটা আছে, এটা কি তোমার 3 দ্বারা ভাগ যাবে? কিভাবে বুঝতে হয় জানো? যতগুলো সংখ্যা আছে সেগুলো যোগ করবা, যোগ করে ওই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো মানটাও 3 দিয়ে ভাগ যাবে। যোগ করো, 4 আর 8 কত? 12, 12 আর 6 18, 18। তাহলে 18 তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা ভাগ করেই ফেলি, 3 1 3, 3 1 3, 18। তাহলে 3 6 18 আর 3 2 6, মানে কত হচ্ছে? 162। 3 দিয়ে ভাগ করলে হয় নিচে কত? 162। তাহলে 162 দিলাম। তার উপরে কত হবে? উপরে হচ্ছে 1, আমরা যেহেতু ভাগ করেছি তাহলে উপরে হচ্ছে 1। 1/162। আচ্ছা, এবার 1/162 করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। 162 তাহলে কিভাবে করব? এটা কিন্তু সরাসরি আমাদের এভাবে ভাগ করতে হবে। 162কে যে 1 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু যায় না তাহলে 0 একটা 0 নিলাম, দশমিক দিয়ে একটা 0 নিলাম, তাও যায় না, আর একটা 0 দিয়ে 0 নিলাম, তাও যায় না, আরও একটা 0 দিয়ে 0 নিলাম, এইবার কিন্তু যাবে। ঠিক আছে, কয়বার যাবে? 6 বার দিতে পারি আমরা। তাহলে 6 বার দিলে গুণ করলে কত হয়? 6 2 18, 8 হাতে 1, 36 আর 1 37, সাথে 3,
6 আর 3 9, দেখছো 6 বেশি যাবে না। এখন দেখো আমরা আর না করি, 0.006 আর না করলে হবে কেন, 0.006 গুণ 10^17, এটাই তো। এখন আমরা যদি এইখানে দশমিকটা সামনে নিতে চাই তাহলে 3 ঘর সামনে নিব, তার মানে এখানে 3টা ঘর কমে যাবে, তাহলে 6 গুণ 10^14। এইরকম টাইপের যে মানটা আমাদের আছে সেটাই অ্যান্সার। তা দেখো এখানে কোনটা আছে, দুইটা মান আছে এখানে আমাদের, হ্যাঁ দুইটা মান, একটা হচ্ছে 6, 3টা মান আছে। তো এখানে কিন্তু একটা ভুল আছে, -14 আছে সব জায়গায়, এটা কিন্তু +14 হবে, এটা একটু ভুল আছে। তাহলে -14 তোমার গেল 6.1, 6.2, 6.06, তাহলে আমাদের আরো একটা সংখ্যা পর্যন্ত যাইতে হবে, তা না হলে বুঝবো না। তো আমরা আরেকটু যাই, বিয়োগ করলে কত হয়, 22 হয়। দেখো এটা কি যায়, যায় না। আরেকটা শূন্য কিন্তু আমরা এমনি নিতে পারবো, আরেকটা শূন্য আমরা এমনি নিতে পারি যেহেতু দশমিক দেওয়া আছে। এবার 162 220-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, তাহলে এখানে 1 হবে, তাহলে 6.1 সামথিং, 6.1 সেটা কোথায় আছে, এই যে ক দাগে আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে, ফ্রিকোয়েন্সি মানে নিউ সমান c/λ, যার ল্যামডা কম তার ফ্রিকোয়েন্সি বেশি, তো সেক্ষেত্রে ল্যামডা কার কম, এখানে এক্স-রে, এক্স-রে অ্যান্সার। অসীম দূরত্ব থেকে তৃতীয় সেলে যদি আসে ইলেকট্রন, তৃতীয় সেল মানে লাইমেন বা আমার প্যাটসন, তাহলে প্যাটসন অ্যান্সার। এরপরে হচ্ছে 34 দাগে আসো, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে ব্যতিক্রম দেখায় কোন মৌলটি, ব্যতিক্রম দেখায় মনে রাখবা আমাদের টোটাল মানে টোটাল হচ্ছে যে আমাদের আছে কয়টা মৌল, 8টা মৌল আমাদের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখায়, মানে টোটাল 21টা মৌল ব্যতিক্রম দেখায়, তার মধ্যে 8টা মৌল আমাদের বইতে আছে, এটা মনে রাখবা। শিমলা আপা, হ্যাঁ শিমলা আপা, এই সূত্র দিয়ে শিমলা আপা। এই সি মানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে সিইউ আর একটা হলো সিআর, ক্রোমিয়াম এবং কপার। এম দিয়ে হলো মলিবডেনাম, এমও। এল এ মানে এলএ ল্যান্থানাম, এ মানে হচ্ছে অ্যাক্টিনিয়াম, পি মানে হলো পিটি প্লাটিনাম, পি মানে হলো পিটি, আর এ মানে হচ্ছে দুইটা জিনিস, একটা হলো এইউ আর একটা হলো এজি। তা ঠিক আছে, এই হচ্ছে আমাদের 8টা, এই 8টা মৌল ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, সিআর হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে বলেছে, এরপরটা আমাদের বলেছে যে কোনটা আহ্বায়ক নীতি মানা হয়নি, এক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আহ্বায়ক নীতি মানা হয়নি। এখন আহ্বায়ক নীতি অনুযায়ী কিন্তু আমরা, তোমরা জানো কিনা, আমাদের একটা ফ্লো আছে, প্রথমে 1s 2s 2p 3s 3p 3d, তারপরে 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d, এইভাবে লিখে আর কি আমাদের করতে হয়। যাক, তাহলে 1s এভাবে কিভাবে যায়, এবার আমরা কি করব, আড়াআড়ি দাগ দেবো, তাহলে 1s, তারপরে 2s 2p 3s, ঠিক আছে 3p 4s 3d 4p 5s 4d 5p 6s, বলছে কোনটা মানা হয়নি। তাহলে এক্ষেত্রে আমাদের 5s এর পরে কোনটা যাওয়ার কথা, 5s এর পরে 4d তে যাওয়ার কথা, তাই না, 5s এর পরে 4d, বাট 5p তে গিয়েছে, তাহলে এটা আমাদের অ্যান্সার, এখানে মানা হয় নাই। ওকে, আচ্ছা এরপরটা আসো। এরপরে আমাদের বলেছে M3+ আয়নে 23টা ইলেকট্রন আছে, তাহলে এম এর পারমাণবিক সংখ্যা কত, করো M3+, তাহলে আমাদের যদি একটা ইলেকট্রনে তোমার পারমাণবিক সংখ্যা থাকে, মনে করো সাপোজ 12, তাহলে M2+ যদি আমরা লিখি সেক্ষেত্রে হয়ে যাবে কত, 10, কারণ 2+ মানে ইলেকট্রন দুটা কমে গেছে তাই 2+ হয়েছে।
প্রোটন সংখ্যা বেড়ে গেছে, ইলেকট্রন সংখ্যা কমে গেছে। তাহলে কয়টা প্রোটন বেড়ে গেল? 2টা, তাই মানে ইলেকট্রন সংখ্যা কমে গেল, 10টা হয়ে গেছে। তাহলে এম এর পারমাণবিক সংখ্যা কত হবে? 26 হবে। হ্যাঁ, 26 যদি হয় সেক্ষেত্রে M3+ করলে 26 - 3 মানে 23টা ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছো। ক্রোমিয়াম পরমাণুতে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? ক্রোমিয়াম পরমাণুতে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? তো বিজোড় ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। যদি আমরা একটু করি, দেখো 1s2 2s2 2p6, এভাবে 3s2 3p6, এরপরে কিসে যায়? 4s2 তে যায়, তাই না? 4s2 তে যায়, তারপরে 3d4 হয়, 4s2 3d4। কিন্তু সমতা বা তোমার অর্ধপূর্ণ করার জন্য 4s1 হয়ে যায়, 3d5 হয়ে যায়। কারণ 3d অরবিটালে 5টাই কিন্তু প্রথমে বিজোড় অবস্থায় থাকে, 5টা, আর 4s এর একটা, টোটাল হচ্ছে 6টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের 6 অ্যান্সার হবে। নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? স্ক্যান্ডিয়াম। এটার অ্যান্সার হচ্ছে স্ক্যান্ডিয়াম। ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পারবো। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 820 ন্যানোমিটার, শক্তিগত। তাহলে এটাও আমাদের একইভাবে করতে হবে। ওই যে ই সমান এইচ নিউ, নিউ সমান আবার c/λ। তাহলে এইভাবে অঙ্ক করলে আমাদের বের হয়ে আসবে। তাহলে ই সমান আমরা লিখতে পারি এইচ c/λ। এইচ এর মান আমরা জানি কত? 6.626। আমরা অত কিছু লিখতেছি না, আমি যেহেতু মুখোমুখি অঙ্ক করতেছি। গুণ 3 গুণ 10⁸। নিচে ল্যামডা, ল্যামডা কত ছিল? ল্যামডা হচ্ছে 820 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে 820 গুণ 10⁻⁻৯। আচ্ছা, দেখো কিভাবে করতে হবে। প্রথমে আমরা এই যে 10⁻, যেগুলো আছে এগুলো একসাথে করব। 10⁻ কত? 9 8 17, -34 + 17 মানে হচ্ছে -17। আচ্ছা, এবার দেখো 6.6 আছে, এটা আমরা 6 ধরি, 6 ধরতে পারি। যেহেতু 6.6 আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা এটাকে 6 ধরতে পারি। এবার দেখো 3 820, 8 আর 2 যোগ করলে 10, যেহেতু 10 যায় না, তাহলে আমরা এখানে হিসাবের সুবিধার্থে এটাকে আমরা 820 না ধরে 1 কম ধরবো, 819। এবার কিন্তু যাবে 9 এর 1 17 আর 1 18, এই 3 কিন্তু এর ভিতরে ভাগ যাবে। তাহলে 3 ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, 2 আর 1 7, 3 7 21 আর 3 3 9, এটা ভাগ যাবে। আর এখন 6 273-এর মধ্যে কি ভাগ যায়? 7 আর 3 10 আর 2 12, 6 আমাদের 3 যায়, 3 যদি আমরা ভাগ দিই তাহলে 3 দুগুণে 6, এখানে 2 হবে, তাই না? আর এটা তো কিন্তু 7 3 10 আর 2 কত? 12, 3 দিয়ে ভাগ যাবে এটা, 3 দুগুণে 6 আর 3 করলে 91। তাহলে 2 ভাগ কত? 91, সাথে গুণ 10⁻⁻17, কারণ 2 ভাগ 91 করো, তাহলে 91 ভাগ 2, এটা পয়েন্ট দিয়ে শূন্য নিলাম, যাবে না, আরো একটা শূন্য দিয়ে শূন্য নিলাম, 2 বার যাবে, ঠিক আছে? এখন তাহলে কত হচ্ছে? আমরা যদি না করতে চাই তাহলে 0.02 গুণ 10⁻⁻17। এখন যদি আমরা 2 এর কাছে আনতে চাই তাহলে কত হয়? 1 2, 2 ঘর সামনে আগালাম, তার মানে 2 গুণ 10⁻⁻19। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের কোনটা আছে, এই টাইপের কোনটা আছে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো 2 গুণ 10⁻, এটা হতে পারে, এটা তো হবে না। 24 দিলে দশমিকটা আরো সামনে চলে যাচ্ছে, তার মানে 20 হওয়ার কথা, তাহলে এগুলোও হবে না। এটাই অ্যান্সার, ঠিক আছে? কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? 1s। কেন? কারণ এর আকৃতিটা সবচেয়ে ছোট। ট্রাফিক সিগন্যালে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ফোটনের শক্তিগত। দেখো এটাও সেম, আমি আর পরে দিচ্ছি না, এটা তোমরা একটু নিজে প্র্যাকটিস করো। হ্যাঁ, এটা তোমাদের প্র্যাকটিস করার দায়িত্ব দিলাম, প্র্যাকটিস করবা, না বুঝলে পরে বলবা। এটাও সেম ভাবে করতে হবে। ই সমান এইচ নিউ, নিউ সমান আবার c/λ, এই যে ল্যামডা এর মানটা দেওয়া আছে,
এটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবা। ওকে, এরপরে আসো 42 থেকে বলছে 3D অরবিটালের জন্য m এর মান কোনটা। তাহলে 3D, সো এখানে d এর মান কত? d এর মান হচ্ছে 2, 2 হলে হবে -2 -1 0 +1 +2। ঠিক আছে, বইতে মনে হয় ঘ দাগ অ্যান্সার দেওয়া আছে, যেটা ভুল। আচ্ছা, এই সমীকরণে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? দেখো লাইম্যান মানে কত? 1, তাহলে n এর মান হবে 1। পরমাণু কোন দুটি কণিকার সংখ্যা পরস্পর সমান? সংখ্যা যেহেতু বলেছে, তাহলে ইলেকট্রন আর প্রোটন। আমরা জানি কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে, বাইরেও সেই কয়টা ইলেকট্রন থাকে। উচ্চ শক্তির অরবিটাল কোনটা? যোগ করতে হবে, তাহলে যোগ করে যেটা বেশি হবে, তো যোগ করো 4 প্লাস এটার মান কত? 3, তাহলে 7। 5 এর ক্ষেত্রে 5 প্লাস 0 মানে 5, 5 এর ক্ষেত্রে 5 প্লাস 1 মানে 6, এটাও 6, তাহলে কোনটা বেশি? এইটা। পি অরবিটাল আকৃতি কেমন? ডাম্বেল সবাই জানি আমরা। কোন পারমাণবিক সংখ্যা যুক্ত মৌলের কোনটি পি ব্লকভুক্ত? আচ্ছা, তাহলে পি ব্লক, তাহলে 3 আছে, এই 3 মানে কি? লিথিয়াম। 11 মানে সোডিয়াম, 33 মানে আর্সেনিক, আর 43 মানে টেকনিশিয়াম। তা আমরা জানি আর্সেনিক একটা অপধাতু, আর্সেনিক একটা অপধাতু। এখন তোমরা জানো কিনা, আমাদের পর্যায় সারণীতে ধাতু আছে 94টা, যেটা এসপিডিএফ সব ব্লকেই থাকে কম বেশি। অধাতু আছে 18টা, সেটা শুধুমাত্র পি ব্লকে থাকে। আর অপধাতু আছে 6টা, এটাও শুধুমাত্র পি ব্লকেই থাকে। তাহলে এই আর্সেনিক একটা অপধাতু, তাহলে এটা পি ব্লকে থাকবে, এটাই আনসার। বন্ডের নিয়ম প্রযোজ্য নয় কোনটার ক্ষেত্রে? অ্যান্সার হবে ক্রোমিয়াম। কেন? কারণ ক্রোমিয়াম যদি করি আমরা, দেখো যাইতে যাইতে 3p6 পর্যন্ত গেলাম, তার মানে 18 হয়ে গেল। এরপরে 3d 5 4s1। কেন এরকম লিখলাম একটু আগে আমি তোমাকে দেখিয়ে এসেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো এস অরবিটালে যায়, এখন আমরা জানি এস অরবিটালের ক্ষেত্রে বন্ডের নিয়ম প্রযোজ্য হয় না, তাহলে ক্রোমিয়ামই অ্যান্সার হবে। তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি? তরঙ্গ সংখ্যা সমান আমরা জানি 1/λ, তাহলে ল্যামডা যার কম, তরঙ্গ সংখ্যা তার বেশি। ল্যামডা কম কারের মধ্যে? এক্স রশ্মির ল্যামডা কম, তরঙ্গ দৈর্ঘ্য কম। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণত ব্যতিক্রম ঘটে? পড়ে এসেছি শিমলা আপা, ওই লাস্টে এ দিয়ে হচ্ছে এইউ এবং এজি, তাহলে এখানে অ্যান্সার এজি হবে। আইসোটোন এর উদাহরণ কোনটি? তাহলে নিউটন সংখ্যা সমান দেখতে হবে, নিউটন সংখ্যা সমান কোথায়? এখানে, তাহলে এটা অ্যান্সার। অধিক স্থিতিশীল কোনটা? যেটা পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকে। তাহলে দেখো কপারের জন্য যদি আমরা করতে চাই 3p6 মানে 18 হলো, দেন 4s2 20 আর 3d9, তার মানে আমাদের 29 নম্বর মৌল যেহেতু এইভাবে হবে, কিন্তু এটা পূর্ণ হওয়ার জন্য কি করে 3d10 হয়ে যায়। খেয়াল করো, আমরা যদি একটু সাজিয়ে লিখি, 3d10 হয়ে যায়, 4s1 হয়ে যায়। তোমরা আশা করি সবাই পারো। যেহেতু আয়ন দেওয়া, তাহলে আয়নের ইলেকট্রন করতে গেলে কিন্তু আগে আমাদের ধারাবাহিকভাবে সাজিয়ে নিতে হয়, তারপরে করতে হয়। এখন সিও প্লাস যদি করতে চাই, তাহলে এখান থেকে একটা বাদ হয়ে যাবে, এখান থেকে যদি একটা বাদ হয়ে যায়, তাহলে শুধুমাত্র 3d10 থাকে। এটাই কিন্তু অধিক স্থিতিশীল। CO2+ যদি করতে চাই, এখান থেকে আরো একটা কমে যাবে, তখন 3d9 অর্ধপূর্ণ বা পূর্ণ তো হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের CO+টাই অ্যান্সার হবে। আর এগুলোর ক্ষেত্রে হবে না, তোমরা করে দেখতে পারো। অবশ্যই অবশ্যই স্থিতিশীল হতে গেলে অর্ধপূর্ণ এবং পূর্ণ হতে হয়। বোর তত্ত্ব প্রযোজ্য নয়। বোর তত্ত্ব আমাদের শুধুমাত্র হাইড্রোজেন অথবা হাইড্রোজেন এর মতো যে মৌলগুলো আছে, তাহলে হাইড্রোজেন এটা ক্ষেত্রে প্রযোজ্য। এখন দেখো H+, H মানে তো একটা ইলেকট্রন থাকে, H+ মানে তো কোনো ইলেকট্রনই নাই, তাহলে সেটা হাইড্রোজেন মতন হচ্ছে না, এটা অ্যান্সার। বাকিগুলো দেখো He+ মানে দুইটা ইলেকট্রন হিলিয়ামের, সেখান থেকে একটা বাদ হয়ে যাবে একটা। লিথিয়ামেরও সেম দুইটা তিনটা থাকে, সেখান থেকে দুইটা বাদ হয়ে যাবে একটা, মানে হাইড্রোজেনের মতন হচ্ছে, এটা একমাত্র হচ্ছে না। আচ্ছা, ইলেকট্রনের শক্তি দেওয়া আছে, ইলেকট্রনের শক্তি দেওয়া আছে E1, তৃতীয় কক্ষপথে শক্তি কত হবে? এক্ষেত্রে আমাদের তিনটা বিষয় তোমরা একটু নোট করে রাখো বা সূত্র লিখে রাখো, পরীক্ষায় আসে। দেখো আমি লিখে দিই, প্রথমে হচ্ছে Rn সমান লেখো R1 গুণ n²,
R1 গুণ n স্কয়ার। আচ্ছা, Vn এখানে লিখি Vn সমান V on ইন্টু 1/n। আর ই এর ক্ষেত্রে লিখে রাখো En সমান E1 গুণ 1/n স্কয়ার। তাহলে এই যে আমাদের তিনটা জিনিস শিখে রাখো, পরীক্ষায় লাগবে। যেহেতু তৃতীয় কক্ষপথ বলেছে এই ক্ষেত্রে E1, তাহলে 1/3 স্কয়ার মানে 9, তাহলে 1/9 কোথায় আছে? এখানে। তাহলে এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, দৃশ্যমান আলোর রশ্মি দেখা যায় কোথায়? বামার শিখিয়েছি আগেই। সহকারী কোয়ান্টাম সংখ্যা মান 2 হলে এম এর মান কয়টি হয়? 2 হলে -2 -1 0 1 2 মানে 5টা হয়। 5টা এই অ্যান্সার। Fe2+ আয়নের জন্য d অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত? তাহলে Fe2 যদি আমরা করি 3p6 4s2 3d 20 আর 6 26। এখন Fe2+ যেহেতু বলেছে, তাহলে লাস্ট থেকে এই দুইটা বাদ হয়ে যাবে, তাহলে ডি অরবিটাল থাকবে 6টা। কোন অরবিটালটি সম্ভব? 3d সম্ভব। দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কত? যেহেতু দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মান কত হবে? 2। তাহলে nh/2 পাই, তার মানে 2h/2 পাই। 2 কেটে h/পাই থাকবে, এটা অ্যান্সার। বোরের পরমাণু মডেলে প্রযোজ্য কোনটার ক্ষেত্রে? He+, সেম ব্যাখ্যা দিয়েছি আগে। তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত? শিখিয়েছি n² সূত্র, তাহলে 9। ক্যালসিয়াম পরমাণু সর্ববহিস্থ স্তর। ক্যালসিয়াম পরমাণুর ক্ষেত্রে তোমার 2টি ইলেকট্রনের 4টি কন্ডিশনের সেট কোনটা বলেছে। তাই ক্যালসিয়াম পরমাণু যদি আমরা করি 3p6 মানে 18, এরপরে হচ্ছে 20 হতে গেলে 4s2 তে যাইতে হয়। এখানে লিখি 4s2 তে যাইতে হয়, ঠিক আছে? এ পর্যন্ত 18 হয়ে থাকে, দেন 4s2। 4 যেহেতু, তাহলে n এর মান কত হবে? 4, তাহলে এটা আগের থেকে বাদ। s এর মান কত হতে হবে? 0, আমরা জানি s এর মান হচ্ছে 0, তাহলে এটা বাদ আগে থেকে। l এর মান এটাও বাদ, s এর মান তো 0, তাহলে এটা অ্যান্সার আমাদের, বুঝে যাচ্ছি আমরা। কপার পরমাণুর ক্ষেত্রে 4s1 যেটা, সেই ক্ষেত্রে কত? কোয়ান্টাম সংখ্যার সেট। তাহলে n এর মান কত হবে? 4, সবগুলো আছে। s এর মান কত? 0, মানে s এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 0, তাহলে এটা বাদ, এটাও বাদ। এই দুটার মধ্যে একটা হবে। s এর মান যদি মানে l এর মান যদি 0 হয়, তাহলে m এর মান কত হয়? 0, সেটাও ঠিক আছে দুইটাতেই। আর s কত? 1, তার মানে প্রথম ইলেকট্রনটা হয় প্লাস হাফ, পরেরটা হয় মাইনাস হাফ, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটা তো হবে না, প্লাস হাফ, মানে এটা হবে। আচ্ছা, এখন 64 দাগের ক্ষেত্রে আসো। তোমার কোনো পরমাণুর একটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা সেট কোনটা সঠিক সেটা জানতে চেয়েছে। তাহলে n এর মান যেহেতু 3 আছে, তাহলে l এর মান 1 হতেই পারে, ঠিক আছে। m এর মান কিন্তু -2 হতে পারে না, কারণ 0 সহ প্লাস মাইনাস l, সো -2 বাইরে, সো এটা বাদ। n এর মান 2 ঠিক আছে, l এর মান 1 হতে পারে, m এর মান 0 হতে পারে, s এর মান হাফ হতে পারে, এটা ঠিক আছে কিন্তু, হ্যাঁ। সো এটা অ্যান্সার আমার বুঝে যাচ্ছে, বাকিগুলো হবে না। তোমাদেরকে আমি শিখিয়েছি, একটু মিলাই নিতে পারো। উপর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে 2 × 12 + 1 শিখিয়েছি আমি। কোন নিয়মের সাহায্যে একটু উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা? বলেছে যে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে একই সূত্র, 2 × 12 + 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি ডি অরবিটালে থাকতে পারে 10টা, পিতে থাকতে পারে কয়টা? 6টা। আর হচ্ছে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় শক্তি স্তর, তাহলে n² সূত্র, n² মানে হচ্ছে 3² 9, তাহলে 9টা হবে। তাহলে এটা অ্যান্সার, হ্যাঁ, এটা অ্যান্সার বলতে যে পি শক্তি স্তরটা অ্যান্সার। এরপরে বলেছে কোনটির ইলেকট্রন বিন্যাস Al3+ আয়নের মতো? Al3+ মানে তোমার কয়টা ইলেকট্রন? Al মানে 13টা, Al3+ মানে হচ্ছে 3টা কম, তার মানে 10টা।
তাহলে 10টা ইলেকট্রন আছে এমন যেটা সেই আয়নটা আমাদের অ্যান্সার। সো ও মাইনাস, ওতে হচ্ছে 8, মাইনাস মানে এটা বেড়ে যাওয়া, তাহলে এখানে 9টা। এফ মাইনাস, এফ মানে 9 আর মাইনাস যেহেতু তাহলে 10, তাহলে এটা অ্যান্সার। কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? শেষ 29তম ইলেকট্রন, তাহলে 3d অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রন বিন্যাস করে আমরা এটা বুঝি, যেহেতু 4s2 তারপরে 3d 9, তার মানে 29তম ইলেকট্রনটা 3d তে যাবে। এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি, আগে ইলেকট্রন বিন্যাসে দেখিয়েছি। কোন সেটটির শক্তি ক্রম অনুসারে অবনতি মেনে চলে? 5s মানে হচ্ছে যে শক্তি হচ্ছে 5, 4p মানে 5, 4f। আচ্ছা, এক্ষেত্রে দেখো ঠিক নাই, কারণ একই যদি হয় সেক্ষেত্রে আগে মানে n এর মান যেটা কম সেখানে ইলেকট্রন আগে যাবে, তারপরে n এর মান যেখানে বেশি সেখানে যাবে। কিন্তু এক্ষেত্রে তো আগে 5-এ গিয়েছে, তার মানে এটা হবে না, এটা এমনিই বাদ। 3s মানে শক্তি হচ্ছে 3, 3p মানে 4, 3d মানে 3 আর 2 5, তার মানে 5। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা আবার সেম, কোন শক্তিকরণটি সঠিক আমাদের সেম ভাবে শিখতে হবে বা বুঝতে হবে। এটা হচ্ছে শক্তি 4, এটা 5, আর এক্ষেত্রে কত? এক্ষেত্রে হচ্ছে 4p, তার মানে 4 আর 1 5, তাহলে এটা কিন্তু ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য এত দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা কিভাবে বের করতে হয়? তরঙ্গ সংখ্যা নিউ বার সমান 1/λ, তার মানে 1/7000 গুণ 10⁻⁻10। এটা করলে যেটা অ্যান্সার আসবে আমাদের সেটা। জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি, এটা তো আমরা জানি। জাল টাকার নোট, ইউভি রশ্মি। এনএমআর সক্রিয়, মনে রাখবা, এনএমআর সক্রিয় হতে গেলে বিজোড় প্রোটন হতে হবে অথবা বিজোড় নিউট্রন থাকতে হবে। তাহলে 3টা উদাহরণ আমাদের হতে হবে। একটা হচ্ছে H11 যেটা আছে, কারণ বিজোড় সংখ্যক প্রোটন। C613, দেখো এখানে কিন্তু বিজোড় প্রোটন নাই, বরং বিজোড় নিউট্রন আছে। আর F919, এক্ষেত্রে কিন্তু বিজোড় আমাদের প্রোটন আছে। তাহলে হয় বিজোড় প্রোটন থাকতে হবে, তা নাহলে বিজোড় ইলেকট্রন মানে নিউট্রন থাকতে হবে। আর কোনোটাই কিন্তু বিজোড় নাই, বিজোড় প্রোটনও নাই, বিজোড় নিউট্রনও নাই। এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, পূর্ণরূপ হচ্ছে চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। এখন আসলে দ্রাব্যতার অঙ্ক। এখানে দেওয়া আছে Al2SO4 এর দ্রাব্যতা S, আয়নিক গুণফল কত? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এটাকে ভাঙতে হবে। Al2SO4, তাহলে ভাঙলে কি হবে? 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস। ঠিক আছে, এখন যদি আমরা দ্রাব্যতা S ধরি তাহলে 2S হবে এখানে, আর এক্ষেত্রে হবে 3S। এখন দ্রাব্যতা গুণফল বা আয়নিক গুণফল কিভাবে বের করতে হয়? এর যে ঘনমাত্রা সেইটা লিখে এই যে সহগ সেটা পাওয়ারে লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। 3S আছে, এর সাথে গুণ করব, 3S লিখে পাওয়ার যেটা থাকবে সেটা আবার পাওয়ারে মানে সহগ যেটা থাকবে সেটা পাওয়ারে দিয়ে দিব। এইভাবে করলে আমাদের আয়নিক গুণফলটা বের হবে। ঠিক আছে, আয়নিক গুণফল। তো এই ক্ষেত্রে যদি আমরা করি তাহলে 4s² সাথে গুণ হবে 27s³, 4 আর 27 গুণ করলে হয় 108, আর SS পাওয়ারের পরে যোগ হয়েছে 3 আর 2 যোগ করলে হয় 5, তাহলে 108s⁵। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের MgOH দ্রাব্যতা গুণফলটা দেওয়া আছে, OH মাইনাসের ঘনমাত্রা আমাদের জানতে চেয়েছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের MgOH2। MgOH2 যদি আমরা ভাঙি তাহলে Mg2 প্লাস
প্লাস 2OH মাইনাস, তাহলে এটা হচ্ছে এস, এটা হলো 2S। তাহলে দ্রাব্যতা গুণফল সমান এস ইন্টু 2S হোল স্কোয়ার, তার মানে এস ইন্টু 4S স্কোয়ার, মানে 4S টু দি পাওয়ার 3। তাহলে দ্রাব্যতা গুণফলের মানটা এখানে দেওয়া ছিল, তার মানে 4S কিউব সমান কত দেওয়া ছিল, 4 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 কেটে যাবে, S টু দি পাওয়ার 3, তাহলে S সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 1/3। এটা কেটে যাবে, হবে 10 টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 1। এরপরে আসো পিবিএস উপরে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, SO4 মাইনাস আয়নের ঘনমাত্রা কত। সেম ভাবে করবা, পিবিএস উপর ভাঙাবা, তাহলে PB2 প্লাস SO4 মাইনাস, মানে SS, তাহলে S স্কোয়ার সমান এটা। দেন এখান থেকে আমাদের এস এর মানটা জাস্ট বের করতে হবে, রুট ওভার করতে হবে। এগুলা কিন্তু আসলে নট আইডিয়াল। রুট ওভার করে 1.7 গুণ 10 মাইনাস 5, এটা রুট ওভার করে কত আসবে, এটা কিন্তু আসলে হাতে কলমে করা যাবে না। সো এই অঙ্ক যদি দিয়ে দেয়, হাতে কলমে করা পসিবল না। তারপর তোমার সুবিধার্থে বা মনে বোঝার সুবিধাতে আমি একটা টেকনিকটা বলে দিই। নর্মালি কোনো কিছু স্কোয়ার করলেই তো ওইটার পূর্ণমানটা পাওয়া যায়, তাই রুট করলে এমন কিছু রুট, তাহলে এমন একটা মান যা স্কোয়ার করলে এই মানটা আসতে পারে, বা এর কাছাকাছি একটা মান আসতে পারে। 17 আছে না, 17 কাছাকাছি কত, 16, তাহলে 4 স্কোয়ার কত, 16, এটা অ্যান্সার। কাছাকাছি মানটা লাগবে। 3 স্কোয়ার তো 9, যারা 17 কাছাকাছি না। 2 স্কোয়ার 4, আর 1 স্কোয়ার মানে 1, তাহলে অ্যান্সার আমাদের ঘ হবে। যদিও এই অঙ্ক আসলে দেওয়া উচিত না। 25 ডিগ্রিতে দ্রাব্যতা গুণফল বা সম্পর্ক কত, দেখো সেম ভাবে এখানে 3 আছে, তাহলে Zn 3 প্লাস কয়টা, Zn 2 প্লাস করে 3টা, আর PO4 2, তার মানে 3 Zn 2 প্লাস আর হচ্ছে 2 PO4 3 মাইনাস, মানে 3S 3, আর এখানে কত 2। এর আবার তোমাকে কি করতে হবে, পাওয়ারে দিয়ে দিতে হবে, সহগ যেটা থাকে সেটাকে পাওয়ার দিয়ে দিতে হয়। সেম ভাবে তাহলে এখানে আগেরটার মতন 27 গুণ 4 মানে 108, তাহলে 108 Zn আর PO4 স্কোয়ার শিখিয়েছি, আশা করি পারবা। এটা দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কোনটি, এটাকে ভাঙলে কিরকম আসে দেখো, 2Ag প্লাস, যেহেতু Ag2 আর C2O4 এটা একটাই আছে, C2O4 2 মাইনাস, তাহলে এক্ষেত্রে 2S এবং S, 2S স্কোয়ার, তাহলে 4S স্কোয়ার আর S, তার মানে 4S কিউব, এটা আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে পরে জানায়ও। এইটার মোল পার্টে যাচ্ছে KSP এর মান কত হবে, এটা সেম দেখো 2 আর 3 আছে না, তাহলে 108 S টু দি পাওয়ার 5 সমান এইটা। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের KSP এর মানটা দ্রাব্যতা দেওয়া আছে, তাহলে 108, মনে রাখবে যে 2 3 এরকম টাইপের থাকলেই সেটা হচ্ছে আমাদের 108 হয়ে যাবে। তাহলে 108 ইন্টু S মানে এত টু দি পাওয়ার 3। এই অঙ্ক কিন্তু আসলে করা টাফ, নট আইডিয়াল, এটা হচ্ছে নট আইডিয়াল। আচ্ছা, এরপরে দেওয়া আছে KSP এর মান, মোলার দ্রাব্যতা, S এর মান জানতে চেয়েছে, এই ক্ষেত্রেও সেম 4S কিউব, এটা একটু করা যাইতে পারে। 4S কিউব কেন বুঝতে পেরেছ, 2Ag প্লাস, ওই যে এটা তো আগে ছিল ওইভাবে করবা, তাহলে 4S কিউব সমান 4 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 12, 4 কাটা যাবে, আর এই S সমান তাহলে 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 12, পাওয়ারে চলে যাবে কত, 1/3।
তাহলে এই 3 12 কেটে যাবে, তাহলে 10⁻⁻4, তাহলে 1 গুণ 10⁻⁻4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে সেম ভাবে করবা, ঠিক আছে? এই অঙ্কগুলা সেম ভাবে অঙ্ক আমি করে দিলাম না, এগুলা তোমরা করতে পারো আশা করি, একই ধরনের অঙ্ক। 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম CaCl2 আছে লিটার প্রতি, দ্রাব্যতা কত? দ্রাব্যতার সূত্র হচ্ছে দ্রব ডিভাইডেড বাই দ্রবণ, আচ্ছা দ্রবণ, ঠিক ঠিক আছে। দ্রব কত? 5 গ্রাম, দ্রবণ হচ্ছে 50 ml, 5 একক যেহেতু গ্রাম পার লিটারে দেওয়া, তাহলে আমাদের ml কে লিটারে নিতে হবে, তাহলে 50 গুণ 10⁻³ কাটো, তাহলে 10 হয়, 10 গুণ 10⁻³ বুঝছো? এখন 10⁻³ উপরে চলে গেলে কত হয়? 1000, আর নিচে থাকে 10, কাটাকাটি করলে হয় 100, তাহলে 100 গ্রাম পার লিটার, এটা অ্যান্সার। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা অঙ্ক আসছে সেম একই টাইপের, আমি আর দেখাচ্ছি না, অঙ্কগুলো যেভাবে বললাম ওইভাবে করতে হবে। অধঃক্ষেপণের জন্য শর্ত তোমরা সবাই জানো, আয়নিক গুণফল KSP থেকে বেশি হতে হবে। এই আয়নিক গুণফল কত? এই যে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এক্ষেত্রেও সেম দ্রাব্যতা গুণফলের অঙ্ক একই টাইপের, আমি বারবার করে দিচ্ছি না। CaC2O4 এর দ্রাব্যতা কোন দ্রবণে বেশি হবে? মনে রাখবা, এটা কি, এটা যদি আমরা ভাঙি তাহলে Ca2+ পাবো এবং C2O4 2- পাবো। এখন যদি আমরা HCl দিই তাহলে HCl থেকে H বের হবে, অর্থাৎ H+টা বের হবে, যেটা এর সাথে বিক্রিয়া করে অক্সালিক অ্যাসিড তৈরি করবে, H2C2O4 তৈরি করবে। তাহলে দ্রাব্যতা আরো বেড়ে যাবে, যেটা একটা দুর্বল অ্যাসিড, দ্রাব্যতা বেড়ে যাবে। তাহলে এটা আমাদের অ্যান্সার। এটা কেন হবে না? কারণ এটা ক্ষার, ক্ষারের সাথে তো এটা দিলে কোনো কিছু বিক্রিয়া হবে না, এটা বাদ। আর H2CO3 হবে না, কারণ এটা একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড দেওয়ার চেয়ে সবল অ্যাসিড দিলে বেশি পরিমাণে H+ আমরা পাবো, ঠিক আছে? আর H2SO4 দিলে হবে না, কারণ এই যে SO4 এইটা এর সাথে মিশে, সরি এটা এই ক্যালসিয়ামের সাথে মিশে ক্যালসিয়াম সালফেট তৈরি করবে, যেটা অধক্ষেপ হিসেবে জমা হবে। তো ওটা দিলেও তো দ্রবণ বেশি, তো দূরের কথা কমে যাবে ওটা, তাই না? সো এটাই আমাদের অ্যান্সার। A2B3, এই 2 3 থাকা মানে 108, 2 3 থাকা মানে 108, মনে রাখবে। এটাও সেম অঙ্ক, পারবা আশা করি। এখন আসো শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষায় কিন্তু আমাদের তোমার একটা শখ আছে, শখটা পড়বা। প্রথমে হচ্ছে তোমার কি, পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে তোমার খালি চোখে কি কালার দেখাবে? হালকা বেগুনি, হালকা বেগুনি। আর শিখা পরীক্ষায় দেখলে হালকা গোলাপি বা গোলাপি লাল শিখা দেখাবে। দেন হচ্ছে আমাদের আছে সোডিয়াম, উজ্জ্বল হলুদ। দেন আছে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, এটার মতো লাল। তবে শিখা পরীক্ষায় যদি তুমি কোবাল্ট ব্লু ক্লাস দিয়ে দেখি তাহলে কি দেখাবে? তোমার হচ্ছে হালকা সবুজ কালার দেখাবে। আর বাকি থেকে কপার, কপার দেখাবে নীলাভ সবুজ, ঠিক আছে? আর খালি চোখে কিছু নীলাভ সবুজ দেখাবে, আর কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখলে কিছু দেখাবে না। তো এটা হচ্ছে আমাদের কয়েকটা মান। সো এইগুলা জানতে হবে, মুখস্থ করতে হবে, বইতে আছে, শখ আছে। তো নীলাভ সবুজ কপার, এটার মতো লাল ক্যালসিয়াম, সোনালী হলুদ সোডিয়াম, বেগুনি বর্ণ পটাশিয়াম, কপার গ্যাসের মধ্যে দিয়ে হালকা সবুজ, হালকা সবুজ ক্যালসিয়াম, গোলাপি লাল তাহলে পটাশিয়াম। এগুলা মুখস্থ রাখতে হবে, বক্সটা পারলে এটাও হয়ে যাবে। আশা করি ক্লাসে তোমাদেরকে সুন্দর করে পড়িয়ে দেওয়া হয়েছে। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? ক্যাটায়ন শনাক্তকরণের যে পার্টটা, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটাও তোমাদের ক্লাসে আশা করি ভালো শেখানো হয়েছে। না শিখলে তোমার ক্লাসগুলো বারবার দেখবা, গ্রুপে তো আছেই, ক্লাসগুলো দেখে দেখে ক্লাসগুলো শিখে নিবা। এগুলো আলোচনা আমি করতেছি না এখানে, ওগুলো ক্লাসে আশা করি তোমরা বুঝেছো ভালোভাবে। আর না বুঝলে আমাকে ইনবক্স করো, আলাদা করে একটা ক্লাস নেওয়া যায় কিনা আমি দেখবো ইনশাল্লাহ। ওকে, সোডিয়াম পটাশিয়াম পাইরিয়ান্টির মধ্যে সোডিয়াম জানি, অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা ক্যালসিয়াম। অধিক NH4OH দিলে গাঢ় নীল হয়ে যাবে, হ্যাঁ, হালকা নীল হবে প্রথমে, পরে আরো দিলে গাঢ় নীল। জিঙ্কের নিশ্চিতকরণ হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আচ্ছা, এরপরে আসো, সোডিয়াম আয়ন শনাক্ত করতে পটাশিয়াম পাইরিয়ান্টিমেট ব্যবহার করি, এটা তো আমরা সবাই জানি। অ্যামোনিয়াম
নেসলার দ্রবণকে শনাক্ত করা হয়। নেসলার দ্রবণ বলতে K2HgI4। ওকে, এরপরে হচ্ছে আমাদের সোডিয়াম পাইরি অ্যান্টিমোটের সংকেত Na2H2Sb2O7, খুবই ইম্পর্টেন্ট। কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহার করা হয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড, তাহলে কপার। এগুলো সব কিন্তু আসলে ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছে, আমি আর বলতেছি না। এরপরে আসো, এত তাপমাত্রায় ফোটানো হলো, অল্প ইথানল যোগ করার পরে স্থূলনাঙ্ক কি একই রয়ে গেল, মূল তরলটা কি ছিল? এটা হবে বিশুদ্ধ ইথানল। কারণ যদি ইথানল যোগ করার পরে স্থূলনাঙ্ক দেখো সেম রয়েছে, যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু স্থূলনাঙ্কটাও চেঞ্জ হয়ে যেত। তাই ইথানল যোগ করেছি, তাই বিশুদ্ধ ইথানল, এটাই আমাদের আনসার। আচ্ছা, যেসব যোগাযোগ পানিতে অদ্রবণীয় আর ফুটন্ত পানি, দেখা কিছু পড়লামই না। ফুটন্ত পানি মানে স্টিম পাতন। আচ্ছা, এবারে কি দ্রাব্যতার মাত্রা কম বেশি? দ্রাব্যতা মানেই দ্রাবক নিষ্কাশন। এগুলো কিন্তু আসলে টেকনিক, নাম দেখেই বুঝে ফেলতে হয়, পুরা লাইনটা না পড়লেও হয়। এটা তো মুখস্থ করতে হবে। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, এটা মুখস্থ। ক্রোমাটোগ্রাফি একটা সংজ্ঞা, এটা ঠিক আছে। ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? দুইটি, একটা হচ্ছে স্থির স্থির দশা, আর একটা হলো সচল দশা। স্থির দশা এবং সচল দশা দুইটা। পেপার ক্রোমাটোগ্রাফির আরএফ এর মান কোনটা? মনে রাখবে, আরএফ এর মান হচ্ছে, আমরা সবাই জানি, 1 থেকে ছোট হবে, তার মানে 0.5। এরপর আসো, কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্যালাডিয়াম তৈরি হয়? কি হয়েছে অ্যাকচুয়ালি দেখো, এখানে আলফা এমিশন। এখন আলফা মানে কি জানি আমরা? হিলিয়াম 2 + 2 4, এটা হচ্ছে হিলিয়ামের সংকেত। বিটা মানে কি জানি? ইলেকট্রন -1 0। নিউট্রন মানে আমরা জানি নিউট্রন 0 1। আর গামা মানে তো কিছু না। এই ক্ষেত্রে কি হয়েছে? থোরিয়াম থেকে প্যালাডিয়াম, তাই তো। এখন থোরিয়াম মানে কত আমি যদি একটু লিখি, থোরিয়াম 90, আমাদের ভর লাগবে না, ভর বাদ দিলাম যেহেতু সেম। এখান থেকে হয়েছে কি প্যালাডিয়াম 91, 90 এই সাইড 91, তাহলে ভিন্ন সমান্ত করার জন্য এখানে 1 বিয়োগ করতে হবে। তাহলে 1 বিয়োগ যদি আমি করতে চাই, এখানে 2, যদি আমি এখানে হিলিয়াম দিই, তাহলে তো 91 যোগ 2 93 হয়ে যাবে, হবে না। নিউট্রন দিলে 0, তাহলে 91 যোগ 0 মানে 91, তাও হচ্ছে না, ইলেকট্রন দিতে হবে। দেখো 91 বিয়োগ 1 মানে কত? 90। এখন সমতা হয়েছে, তার মানে বিটা এমিশন। ভর সংখ্যা একই, তার মানে আইসোবার, বার মানেই ভর সংখ্যা। কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ? তাহলে এটা তো আমরা জানি, এর মধ্যে কোনটা হবে? তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ বললে গামা মাইক্রোওয়েভ হবে। হ্যাঁ, শিখিয়েছে ওই যে মগ নিয়ে রন, অতীতের দুশ্মন অবলাকে মারে রাতে, এইভাবে। কোবাল্ট কত নাম্বার মৌল জানো? 27 নাম্বার মৌল। হ্যাঁ, তাহলে 27 নাম্বার যদি হয়, 3p6 পর্যন্ত আমরা করলাম, এটা হচ্ছে 18, ঠিক আছে। 1s2 2s2 করে 3p6 পর্যন্ত করলে হয় 18। তারপরে 4s2 আর 3d7, এটা হচ্ছে আমাদের কোবাল্টের। তাহলে লাস্টের দুইটা হচ্ছে 3d7 4s2, এরকম ভাবে কোথায় আছে? এখানে আছে। কোবাল্ট 2+ যদি করে, তাহলে লাস্টের দুইটা বাদ চলে যাবে, শুধু 3d7 থাকবে, ঠিক আছে। সেটা অ্যান্সার। এরপরে আসো, কোনটি ইলেকট্রন বিন্যাসে সাধারণ ব্যতিক্রম ঘটে? শিখিয়েছি, ক্রোমিয়াম হবে, শিমলা আপা। আচ্ছা, বামার সিরিজ মানে কত? বামার সিরিজ মানে হচ্ছে n1 এর মান হবে 2। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে n2 এর মান হবে সর্বনিম্ন। তাহলে n2 এর মান যদি সর্বনিম্ন হতে হয়, 2 এর চেয়ে সবচেয়ে কম কত আছে? 3, তাহলে n2 এর মান হবে 3। এবার তুমি ওই যে আমাদের যে সূত্রটা আছে, ওই সূত্র দিয়ে করলে অ্যান্সার বের হয়ে যাবে। RH গুণ 1/n1², n1 মানে 2² মানে 4, মাইনাস 1/n2² মানে 9।
4 নং কত 36, তাহলে নিচে কত হবে 36, তাহলে 5r/36। আচ্ছা, সম্পূর্ণ শোষণ করে কোনটা? সোনালী হলুদ। এটা মুখস্থ রাখতে হবে। দেখো, সম্পূর্ণ সোনালী, সম্পূর্ণ সোনালী হলুদ। আচ্ছা, লবণের দ্রাব্যতার গুণফল কোন ধরনের দ্রবণ উপযোগী? স্যাচুরেটেড। মুখস্থ রাখবা, স্যাচুরেটেড হবে। ঠিক আছে, মানে কি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা গুণফল উপযোগী। আচ্ছা, এরপরে হচ্ছে দ্রাব্যতা গুণফল কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, খুব ইম্পর্টেন্ট। 3টা তথ্য আছে, একটা হলো স্বল্প দ্রবণীয় হতে হবে, এটা হলো আয়নিক যৌগ হতে হবে, আর একটা হলো সম্পৃক্ত হতে হবে। এই 3টা মুখস্থ রাখবা। পরমাণুতে অরবিটাল ধারণা নিচে কোনটি থেকে পাওয়া যায়? অরবিটালের ধারণা পাওয়া যায় কোয়ান্টাম বলবিদ্যা থেকে। হ্যাঁ, কোয়ান্টাম বলবিদ্যা। 540 ন্যানোমিটার বিকিরণের বর্ণ কোনটি? এটা তো আমাদের মুখস্থ করতে হবে, 380 থেকে 424। ঠিক আছে, বইতে কিন্তু আমাদের একটা শখ আছে, আমাদের তো অনেক ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছে, আশা করি ওটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বেনি আসহ কলা আমরা সবাই জানি। তো বেনি আসহ কলা যদি আমি একটু দেখাই তোমাদেরকে, দেখো, বেনি আসহ কলা, আমি আর পুরোটা লিখলাম না। বেগুনি, নীল, আসমনি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন 380 থেকে 424 তোমরা সবাই জানো। 380 থেকে প্রথমটা কত হবে? 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780। এটা হচ্ছে আমাদের দৃশ্যমান যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা। 380 থেকে 424 থেকে 450 থেকে 500 থেকে 575 থেকে 590 থেকে 647 থেকে 780। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তো এর মধ্যে আমাদের বলেছে 540, তাহলে দেখো 540 যদি কার মধ্যে পড়ে? এর মধ্যে পড়ে, তাহলে অ্যান্সার আমাদের সবুজ, সবুজ হয়েছে। এরপরে বলেছে একটি পরমাণু পঞ্চম শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে শক্তি স্তর বললে, ইলেকট্রন বললে সূত্র কি হবে? 2n², আমি শিখিয়ে এসেছি। তাহলে 5² মানে 25 দুগুণে 50। 2p হলে nl আর m এর মান বের করতে বলছে। তাহলে n এর মান কত? 2। ঠিক আছে, p এর মান কত? sp মানে 1, p এর মান হচ্ছে 1। আর 1 যদি হয় তাহলে m এর মান কত? -1, 0, +1। তাহলে অ্যান্সার কোনটা? এটা। 3d উপশক্তি স্তর অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত? 3d বলেছে, m এর মান বের করতে হবে। তা d এর মান কত? d এর মান হচ্ছে 2, মানে d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 2। তার মানে কয়টা হবে? 5টা, -2, -1, 0, 1, 2। তার মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হতে পারে 5টা। আচ্ছা, সম আয়ন প্রভাব বিদ্যমান কোথায়? সম আয়ন প্রভাব হতে গেলে মনে রাখবা আয়নিক যৌগ হতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আয়নিক যৌগ হতে হবে। এখন আয়নিক যৌগ দেখো, CH3Cl আয়নিক যৌগ না, তাহলে এটা বাদ। এখানে CH2 আয়নিক যৌগ না, বাদ। এটা আয়নিক যৌগ না, বাদ। তাহলে অ্যান্সার হবে এটা। এটা আয়নিক যৌগ, এটাও একটা আয়নিক যৌগ। ওকে, দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল কত বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের অঙ্ক করতে হবে CF2, ওই যে দ্রাব্যতা গুণফলের অঙ্ক, তো নিজে করবা, যদিও আইডিয়াল না এই ধরনের অঙ্ক, তারপরও দেওয়া হয়েছে। আবারও দেখো 2, 3, তাহলে 108। এক্ষেত্রেও কিন্তু 108 s⁵ সমান এইটা, দেন সেখান থেকে s এর মান বের করতে হবে। তা 2⁵ থাকলে সেখান থেকে জীবনেও নর্মাল মান ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব না। তো এইসব অঙ্ক দিলে আসলে ক্যালকুলেটর ছাড়া করা যায় না। এরপরে আবারও দ্রাব্যতা গুণফলের একটা অঙ্ক আছে সেম, তো এটাও সেম, ওই যে ক্যালকুলেটর ছাড়া কিন্তু করা মুশকিল।
এরপরে বলে পঞ্চম শক্তি স্তরের মোট অরবিটাল, তাহলে এন স্কোয়ার, অরবিটাল বলে এন স্কোয়ার সূত্র 25টি। এমজি মৌলের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা। এমজি মানে কি 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে 3s2 যদি হয় এই সর্বশেষ, তাহলে এন এর মান কত? 3, তাহলে এন এর মান 3, এটা আগের থেকে বাদ। এল এর মান কত? 0, ঠিক আছে, এটাও বাদ, এই দুটো আছে। এম এর মানও কত হবে? 0 হবে, তাহলে এটা অ্যান্সার। এখানে তো 1 আছে, তো এটা বাদ। কোন অরবিটাল থেকে স্থানান্তর করলে বামার যে তৃতীয় রেখা দেখা যায়? বামার মানে কত? n2, বামার মানে 2, তাহলে এইটা আর এইটা তো এমনি বাদ, এই যে n2 আছে, যেহেতু তৃতীয় রেখা সহজ কথা 2 এর সাথে 3 যোগ করে দিবা, শেষ। তাহলে n5 থেকে n2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্রোমিয়াম পরমাণুতে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 6টা, আমি আগেই দেখিয়েছি, এই এমসিকিউ আগে এসেছিল আমাদের। এরপর হচ্ছে ফোটনের শক্তি সর্বাধিক কোথায়? শক্তির সূত্র আমরা জানি E সমান h নিউ, নিউ সমান কি আবার c বাই ল্যামডা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ল্যামডা এর মান কম যার, ই এর মান তার বেশি, তাহলে বেগুনের সবচেয়ে কম, তাহলে এটা অ্যান্সার। ক্রোমাটোগ্রাফি অধিশোধন সঠিক ক্রম, এটা মুখস্থ রাখবা, বইতে আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে 3টা অঙ্ক, মানে 3টা জিনিস আছে পাতনের, ঠিক আছে, পাতনের। তো আমাদের এটা আবার একটু বাদ আছে, অতিরিক্ত NH3 দ্রবণে দ্রবণীয়, অতিরিক্ত NH3 দ্রবণীয় কোনটা হবে? কপার। এটাও সেম, ওই যে তোমাদের হচ্ছে ক্লাসে শেখানো হয়েছে যে আয়ন শনাক্তকরণের মধ্যে আছে, ঠিক আছে, ওকে। এরপরে আসো আমাদের এই যে পাতনের যে বিষয়টা, আমি পাতনের জন্য আমাদের আলাদাভাবে সুপ্রিম বুক থেকে আমি তোমাদের জন্য তুলে এনেছি। দেখো, পাতন অ্যাকচুয়ালি কয়টা আছে জানো? পাতন আছে আমাদের 5 ধরনের, সূত্র মনে রাখবা। আচ্ছা, আমি এখান থেকে দেখাই। পাতন সূত্র হচ্ছে আনিস সাধারণ ছেলে, মানে হচ্ছে আংশিক পাতন, এই নি মানে হলো নিম্নচাপ পাতন, সমানে স্টিম পাতন। সাধারণ মানে সাধারণ পাতন, ছেলে মানে সমস্ফোটন পাতন। এই হচ্ছে আমাদের 5টা পাতন। এই পাতনের ব্যবহারগুলো আমাদের পরীক্ষায় আসে, ব্যবহার বলতে প্রয়োগ, ঠিক আছে। আমাদের এখানে সুন্দর করে সুপ্রিম বুকে এই যে ব্যবহারগুলো দেওয়া আছে। ঊর্ধ্বপাতিত যৌগের একটা সূত্র দেওয়া আছে, পড়বা। আংশিক পাতনের এটা করবা যে আংশিক আলাপ, এটা সূত্র ইউজ করতে পারো এখানে, আংশিক আলাপ। রে, ঠিক আছে, লাস্টে রে অ্যাড করে দিবা। আংশিক আলাপ রে, আংশিক মানে আংশিক পাতন, মানে হলো আলকাতরার অংশপাতন। ল র, অ দিয়ে আরেকটা আছে, এই অ দিয়ে হচ্ছে অ্যালকোহলীয় পানীয় উৎপাদন। ল দিয়ে হচ্ছে লঘু তেল থেকে অ্যারোমেটিক যৌগ পৃথকীকরণ। আর রে মানে হলো রেকটিফাইড স্পিরিট উৎপাদন, ঠিক আছে। আর প দিয়ে কি? প দিয়ে হচ্ছে পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন পৃথকীকরণ। এগুলো হচ্ছে আমাদের আংশিক পাতনের প্রয়োগের সূত্র আর কি, হ্যাঁ। স্টিম পাতন মানে মনে রাখবো যত ধরনের সুগন্ধি জাতীয় যা আছে সব হচ্ছে তোমার আমাদের এখানে অ্যান্সার হবে সুগন্ধি, হ্যাঁ। স্টিম পাতন। নিম্নচাপ পাতন মানে কি? মনে রাখবা যে নিম্নচাপ মানে হলো নিম্নে কি থাকে? আমাদের পা থাকে। পায়ে আমরা শীতকালে কি ব্যবহার করি? পায়ে আমরা শীতকালে গ্লিসারিন মাখি। আবার তোমরা রাস্তাঘাটে গেলে দেখবা যে আখ আছে না, আখ কিন্তু পায়ের উপরে মেরে ভেঙে তারপর আখের রস বিক্রি করে, তাহলে এই যে আখের রস, ঠিক আছে। ঊর্ধ্বপাতন মানে ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো আছে ওইগুলা পৃথকীকরণ করা হয়। আর দ্রাবক নিষ্কাশন করবা যে উদ্ভিদ সংশ্লিষ্ট সবকিছু।
উদ্ভিদ সংশ্লিষ্ট সবকিছু বা উদ্ভিদ, যেখানে উদ্ভিদের নাম থাকবে সেটাই হচ্ছে আমাদের দ্রাবক নিষ্কাশন। দেখো উদ্ভিদ, নারিকেলের শ্বাসের গোড়া, শস্য বীজ, মরিচের গোড়া, ধানের তুষ, চাউল, সয়াবিন, উদ্ভিদের পাতা, বাক্য, মানে উদ্ভিদ রিলেটেড সবকিছু। ঠিক আছে, ওকে। দুইটা এমসিকিউ বাকি ছিল। দেখো এখানে বলেছে কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা যায়। ধানের তুষ মানে কি? একটা উদ্ভিদ, উদ্ভিদ মানে দ্রাবক নিষ্কাশন। অবশ্যই তো বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তাহলে অ্যান্সার হবে ঊর্ধ্বপাতন। তো আশা করি বুঝতে পেরেছ। এটার মাধ্যমে আমাদের গুণগত রসায়নের কিন্তু যে অনুশীলনী সেটা শেষ হয়ে গেল। তো আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কিছু অঙ্ক ছিল, অঙ্কগুলো ভালোভাবে পড়বা। আর তোমাদের হচ্ছে যে অনুশীলনী কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সবাই জানি অনুশীলনী থেকে কোশ্চেন বিগত বছরগুলোতে খুবই বেশি পরিমাণে আসতেছে। তো অনুশীলনী সলভ করতেই হবে, ঠিক আছে, আজকে হোক বা কালকে হোক। তো আমি যতটুকু পেরেছি শিখিয়ে দিয়েছি। আর এরপরে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাস ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।